সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সি প্রোগ্রামের বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো, আজ ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যেখানে আমি আজ শেখাবো বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। তাহলে তুমি এই জিনিসটাই যদি তুমি ভালো করে না বুঝতে পারো, তাহলে কিন্তু কোনো প্রোগ্রামই বুঝতে পারবে না। আর দেখো, প্রোগ্রাম কখনোই মুখস্থ করে ভালো কিছু করা যায় না, মানে মুখস্থ করে কিছু রাখাই যায় না। কাজেই একটু বোঝার চেষ্টা করো, অবশ্যই তুমি ভালো পারবে। তো আসো, আজ আমরা কি শিখব, যে সি প্রোগ্রামিং সম্পর্কে কিছু কথা, এরপর বেসিক স্ট্রাকচার অফ সি, দেন ডেটা টাইপ শিখব, ফরম্যাট স্পেসিফায়ার শিখব, তারপর আমাদের কিছু বেসিক প্রোগ্রাম দেখব আজকে, এবং লাস্টে আমরা অপারেটর সম্পর্কে জানব। তার মানে আমি চাচ্ছি, দেখো, এই টোটাল জিনিসটাকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করতেছি। আমাদের প্রথম ভিডিওয়ে আমরা দেখলাম যে তোমার অনুবাদক প্রোগ্রাম পর্যন্ত আমরা দেখে ফেলছি। এখন পরবর্তীতে আমাদের দেখব যে প্রোগ্রামিং থেকে শুরু করে, মানে বেসিক থেকে শুরু করে কিছু প্রোগ্রাম দিয়ে আমরা শেষ করব। দেন পরবর্তীতে আমাদের যে কন্ট্রোল স্টেটমেন্ট আছে, সেই কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে শিখব কিছু জিনিস। তো এই কয়েকটা ভিডিও দিয়ে আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। তো আশা করি তোমরা পারবে। এই আমার স্লাইডটা প্লাস সাথে টেক্সট বুক আছে, তুমি এই টেক্সট বুকটা দেখো, অবশ্যই তুমি সমস্ত প্রবলেম সলভ করতে পারবা। জাস্ট তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটু কনসেন্ট্রেশন দাও, একটু মনোযোগের সহিত দেখো, কেমন? তো ওকে, আসো। তো প্রথম কথা এখানে দেখা যাচ্ছে যে সি প্রোগ্রামিং ভাষা আমরা কেন শিখব। যে তুমি বলতে পারো, দেখো, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো, ধরো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে কথা নাই, যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখি, তখন আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসে, কেন আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখবো, এই ল্যাঙ্গুয়েজটা শিখে আমার লাভ কি? সেম স্টাইলে যারা প্রোগ্রামার, তারা অবশ্যই চিন্তা ভাবনা করবে যে এই প্রোগ্রামটা শিখিয়ে আমার লাভ কি, সি প্রোগ্রাম শিখে আমার লাভ কি, তাহলে কি লাভ আছে, মানে সি দিয়ে আমরা কি করতে পারি। যদি সি দিয়ে বা অনেক কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামাররা ওই সি ল্যাঙ্গুয়েজটা শিখবে, তাই না? তাহলে দেখো, সি দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। দেখো, প্রথম এখানে আছে, সি একটি অত্যন্ত শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট কথা, যে সি একটি অত্যন্ত শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি ভাষা ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ করতে পারি। ফার্স্ট ওয়ান কি বলছে, সিস্টেম লেভেলের প্রোগ্রাম করা যায়। দেখো, এই যে আমরা বলেছিলাম না, সি একটা মধ্যম স্তরের ভাষা। কেন? কারণ এটা নিম্ন স্তরে কাজ করতে পারে, আবার উচ্চ স্তরে কাজ করতে পারে। দেখো, সেই কথাটা এখানে প্রথম কথা ওরা বলছে, যে যা দিয়ে সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়। তাহলে সি দিয়ে আমরা কি করতে পারি? হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারি। হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে হবে কি দিয়ে? 0 আর 1 দিয়ে। তো যেমন কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি হার্ডওয়্যার পরিচালনা করার জন্য যে প্রয়োজনীয় যে ড্রাইভার সফটওয়্যার আছে, এই ড্রাইভার সফটওয়্যার, যেমন ধরো আমরা ল্যাপটপে আমরা ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করি না, বিভিন্ন ড্রাইভ চালানোর জন্য। প্রিন্টার, তুমি বাজার থেকে একটা প্রিন্টার কিনছো, এই প্রিন্টার কেনার পরে তোমার একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হয়। এখন ডাউনলোড দিতে হয়, সাধারণত সিডি দেয় না। তো সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে আমার পিসিতে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ ওই প্রিন্টার কিন্তু কাজ করবে না। কেমন? তো ওই প্রিন্টার চালানোর জন্য যে ড্রাইভার সফটওয়্যার আছে, সেটা কিন্তু আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি। দেন বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। যেমন ধরো, আমরা যে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি বিভিন্ন ছবি সম্পাদন করার জন্য, এটা কিন্তু এই অ্যাডোবি ফটোশপটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। এবং বিভিন্ন ভাষার কম্পাইলার তৈরি করা হয়েছে সি দিয়ে। ভালো করে দেখো, যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষার কম্পাইলার তৈরি করা হয়েছে সি দিয়ে। কম্পাইলার মানে কি? অনুবাদক। তার মানে অন্যান্য ভাষার তোমার কম্পাইলার তৈরি করা হয়েছে কি দিয়ে? সি দিয়ে। অপারেটিং সিস্টেম, দেখো এখানে আমাদের এই সি দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। মানে তোমার সি প্রোগ্রামটা যখন তৈরি করা হয়, মানে আসলে ওনারা চিন্তা করেছিলেন যে আমি একটা লিনাক্স অপারেটিং সিস্টেম করব। তো লিনাক্স অপারেটিং সিস্টেম করার জন্য তখনকার দিনে যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে এই
তোমার লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করা যাচ্ছিল না, তখন ডেনিস রিসি উনি কি করেন, এই লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য আগে সি একটা নতুন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আসেন, সেটা হচ্ছে সি। আর ওই সি দিয়েই তারপরে কি করা হয়েছে, লিনাক্স অপারেটিং সিস্টেম করছে। তারপরে দেখো বিভিন্ন রকম ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করা যায়, যেমন এসকিউ লাইট নামে আমরা যে প্রোগ্রাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়ে আমরা দেখব যে এসকিউ লাইট দিয়ে কি করতে পারি, মানে ডেটাবেস থেকে ডেটা রিটাইপ করা বা ডেটাবেসে ডেটা ঢোকানো বা ডেটাবেস ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করা, আমরা এটা সি প্রোগ্রামিং দিয়ে করতে পারি। কেমন, সে কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখো সিটা অবশ্যই শেখা প্রয়োজন, কাজে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, অবভিয়াসলি আমরা সি প্রোগ্রামিং শিখব। তোমার এখানে একটা কোশ্চেন ওখানে আসতে পারে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখব, কেমন, এই সমস্ত কারণেই আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। এরপরে দেখো সি প্রোগ্রামটা কম্পাইল করা, তার আগে আমরা একটা জিনিস খেয়াল করো, যেমন ধরো এইচটিএমএল যে প্রোগ্রাম আমরা লেখার জন্য নোটপ্যাড ইউজ করেছিলাম, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেছিলাম, সাবলাইন টেক্সট ছিল, মানে আমার এইচটিএমএল প্রোগ্রামটা লেখার জন্য যে এডিটর ছিল, মনে আছে তো, তোমরা চতুর্থ অধ্যায় পড়েছো। আমি চতুর্থ অধ্যায়ের ভিডিওটা আপলোড করব, তো আমি আগে কি করলাম, পঞ্চম অধ্যায়ের ভিডিওটা আগে দিলাম, তারপর চতুর্থ অধ্যায়টা দিব আশা করি, তোমরা ওয়েট করো, পেয়ে যাবে সব কিছু। তো এখানে দেখো আমাদের সি প্রোগ্রাম লেখার জন্য একটা এডিটর আছে, ঠিক আছে, সেই এডিটরের নামটা এখানে একটু অন্যরকম হয়ে গেছে, আইডিই। আই বলতে বোঝাচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডিই মানে আমার সি প্রোগ্রামটা লেখা। এখন দেখো সি প্রোগ্রামটা এখন লিখলে হবে না, এই সি প্রোগ্রামটাকে কম্পাইল করতে হবে, মানে অবজেক্ট কোডে রূপান্তর করতে হবে, এরপরে এই প্রোগ্রামে ইনপুট দিতে হবে, এরপর এখান থেকে আমরা আউটপুট দেখব। এই যে সমস্ত কাজ একসাথে করার জন্য যে জায়গাটা, যে এনভায়রনমেন্ট আছে, তাকে বলতেছি আইডিই। তো আমাদের ইন্টারনেটে বিভিন্ন রকমের ফ্রি সফট আইডিই আছে, জাস্ট আমরা ডাউনলোড করব, এরপরে আমরা এই সি প্রোগ্রামটা লিখতে পারবো। যেমন ধরো এখানে কোড ব্লকস, এই যে কোড ব্লকস, নেটবিনস, এক্লিপস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও সহ বিভিন্ন রকমের অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কম্পাইলার আছে, যেগুলোর কাজ কি, মানে কম্পাইলার না বলে আমরা কি বলবো, আইডিই আছে, যেটা আমরা কোড ব্লকস, নেটবিনস, এক্লিপস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এইগুলো কি করতে পারি, আমরা সি প্রোগ্রাম লিখতে পারি, কম্পাইল করতে পারি, ইনপুট দিতে পারি, আউটপুট দেখতে পারি। এই যে বিভিন্ন রকমের কাজ করা যাচ্ছে, সেই জন্য আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন দেখো সি ভাষার কম্পাইলার মানে কি, অবজেক্ট কোডে রূপান্তর করে, তাই না? তাহলে এইটা যখন কাজ করে তখন দুই ধাপে কাজ করে। প্রথম কাজ হচ্ছে কি, সে কি করবে, আগে অবজেক্ট কোডে রূপান্তর করবে, মানে প্রোগ্রামে যদি কোনো ভুল টুল না থাকে তাহলে কি করবে, অবজেক্ট কোডে রূপান্তর করবে। এর পরবর্তী যে ধাপ, প্রোগ্রামটা রান করবে। রান করা মানে কি, যে প্রোগ্রাম ঠিক হয়েছে, কোনো ভুল টুল নাই, তখন প্রোগ্রামে যে ইনপুট আছে সেই ইনপুট নেবে, সেই ইনপুট নিয়ে প্রসেস করে আউটপুট প্রদর্শন করবে, এটাকে বলি রান। তাহলে প্রোগ্রামে দুইটা অংশ নিয়ে দুই ধাপে কাজ করে। একটা প্রথমে কি করবে, অবজেক্ট কোডে রূপান্তর করবে, সেকেন্ড পরবর্তী ধাপে সে কি করবে, প্রোগ্রামটা রান করায় দেবে, তার মানে ইনপুট নিয়ে আউটপুট প্রডিউস করে দেবে। কেমন, আশা করি তোমরা বুঝছো। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আইডিই, দ্যাট মিনস আমরা সি প্রোগ্রাম যেখানে লিখবো, তাহলে সি প্রোগ্রামের লেখার জায়গাটা কি, দেখো কম্পিউটারে প্রত্যেকটা কাজ করার জন্য একটা জিনিস লাগে। যেমন ধরো আমরা ভিডিও দেখার জন্য ভিডিও প্লেয়ার লাগে, অডিও গান শোনার জন্য অডিও প্লেয়ার লাগে, সেম স্টাইলে এই যে আমি স্লাইডগুলো শো করতেছি, স্লাইড শো করার জন্য কি পাওয়ার পয়েন্ট লাগে। কেমন, তার মানে কি কম্পিউটার প্রতিটি কাজ করার জন্য প্রতিটি জিনিস লাগে, তো এর একটা আলাদা সফটওয়্যার লাগে। সেম স্টাইলে এইখানে আমরা সি প্রোগ্রাম কোড করা বা রান করা বা মনে করো আউটপুট দেখার জন্য একটা আইডিই লাগবে। এই আইডিই কি হতে পারে, কোড ব্লকস হতে পারে, নেটবিনস হতে পারে, এক্লিপস হতে পারে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, আবার ডেভ সি প্লাস প্লাস, এরকম ভাবে অনেক আইডিই আছে।
অনলাইনে তুমি যে কোনো একটা চাইলে ডাউনলোড দিয়ে নিতে পারো। কেমন? তো এখন দেখো এখানেই আমরা সি প্রোগ্রাম লেখা শুরু করব। তার মানে কি, এখানে বলা আছে বেসিক স্ট্রাকচার অফ সি। তো এই বেসিক স্ট্রাকচার অফ সি দেখো, আমাদের প্রতিটি প্রোগ্রামের শুরুতে অবশ্যই এই হ্যাশ দিয়ে ইনক্লুড stdio.h। তাহলে আমি কি বলে নিলাম, দেখো আমি এখন শুরু করতেছি সি প্রোগ্রাম শেখার প্রথম প্রোগ্রামটা আমরা লিখতেছি। কেমন? ফার্স্ট প্রোগ্রাম আমরা লিখতেছি। কনসেন্ট্রেশন দাও কিভাবে আমরা লিখব এবং কেন লিখতেছি এই জিনিসগুলা। কেমন? তো প্রথম আমাদের কি লিখব, হ্যাশ দিয়ে ইনক্লুড দেব অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে stdio.h। এসটিডি বলতে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড, আই বলতে বোঝাচ্ছে ইনপুট আউটপুট, আর ডট এইচ বলতে বোঝায় হেডার ফাইল। এই কথাটা নিয়ে একটু পরে আমি ডিসকাস করতেছি। এরপরে আমরা যেটা লিখব ইন্টিজার মেইন, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দেবো মেইন, এরপরে এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মিনস একটা ফাংশন, এই সেকেন্ড ব্র্যাকেট দেবো। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবো এটা মেইন ফাংশনের বডি। দেখো আমরা যখন HTML প্রোগ্রাম লিখছিলাম তখন HTML প্রোগ্রামের যা আউটপুট দেখাচ্ছিল সেটা আমাদের কিন্তু বডি ট্যাগের ভিতরে যা লিখতেছিলাম তাই দেখাচ্ছিল, মানে বডি ট্যাগের ভিতরে জিনিসগুলো নিয়ে কাজ করতেছিলাম। এখন সি প্রোগ্রামও এই কাজ শুরু করবে এই মেইন ফাংশনের ভিতর, মেইন ফাংশন থেকে। কেমন? এখন এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের HTML প্রোগ্রামে আমাদের দেখো এইরকম বডি, এই BODY বডি ট্যাগ লিখতে এরকমও লিখতে পারতাম, আবার BODY এরকমও লিখতে পারতাম। এই দুইটার ভিতরে কোনো পার্থক্য ছিল না। সেজন্য এটাকে আমরা বলছিলাম কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু সিটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কোনোভাবে এই যা মনে করো স্মল লেটারে লেখা, এটা কোনোভাবে ক্যাপিটাল এম দেওয়া যাবে না। কেমন? কোনোভাবে দেওয়া যাবে না, আর যদি দিই তাহলে সেটা কি হবে, ভুল হয়ে যাবে। আবার দেখো এখানে INT দিয়েছি সে স্মল লেটারে, তাহলে অবশ্যই এটাকে স্মল লেটারে লিখতে হবে। তুমি যদি প্রপার কেস লেখো, আপার কেস লেখো তাহলে ভুল হবে। এই জন্য এটাকে আমরা বলবো কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেমন? আশা করি বুঝছো যে কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, মানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ভিন্ন অর্থ প্রকাশ পাইলে তখন সেটাকে আমরা বলবো কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ কি ক্যাপিটাল লেটার স্মল লেটারের কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে আছে। কেমন? তো এটা অবশ্যই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য এবং এটা পরীক্ষায় সবসময় আসে। সি কি একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেন ব্যাখ্যা করো। কেমন? এরপরে দেখো আমরা এই ইন্টিজার মেইন লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যাবতীয় কাজ সম্পন্ন করব। কেমন? এরপরে দেখো এখানে একটা লেখা আছে প্রিন্ট এফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন এমনি দিয়েছে কিন্তু। হ্যাঁ, তো এখানে প্রিন্ট এফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুট প্রদর্শন করা। তাহলে প্রিন্ট এফ ফাংশনের কাজ কি? আউটপুট প্রদর্শন করা। তার মানে এই প্রিন্ট এফ ফাংশনে যা পাবে সেটা কি আউটপুটে প্রদর্শন করবে। প্রিন্ট এফ ফাংশন কিভাবে কাজ করে এটা আমাদের পরবর্তীতে ডিসকাস আছে। তো তারপরেও এখানে আমি একটু বলবো যে প্রিন্ট এফ ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, এটা ফাংশন মিন্স হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবেই। এর মাঝে আমি দেখো একটা ডাবল কোটেশন দিয়েছি। এই ডাবল কোটেশনের ভিতরে তুমি যাই লিখে দেবা সেটাই আউটপুটে প্রদর্শন করবে। ভালো করে খেয়াল করো, আমি এই ডাবল কোটেশনের বাইরে আপাতত কিছু লিখতে পারবো না। যদি আমি কোনো একটা কোনো একটা স্ট্রিং বা কোনো একটা সেন্টেন্স আমি আউটপুটে দেখাতে চাচ্ছি, তাহলে সেটা কি করব, প্রিন্ট এফ দেবো, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, যা খুশি তুমি লিখে দিতে পারো, যা খুশি তুমি লিখতে পারো, সেটাই কিন্তু আউটপুটে প্রদর্শন হবে। এখন তুমি চাইলা যে আমি এটা লিখবো না, অন্য কিছু লিখবো, লিখতে পারো, তোমার কোনো সমস্যা নাই, কিন্তু ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। এইটা আমি লিখে দিলাম।
ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিলাম। এরপরে দেখো একটা লেখা আছে রিটার্ন রিটার্ন 0। দেখো এখানে কি বোঝাচ্ছে, রিটার্ন 0 কেন দিয়েছে? তার মানে এখানে তুমি বুঝতেছো এখান থেকে কিছু পাঠাই দিচ্ছে। কি পাঠাচ্ছে? 0 পাঠাচ্ছে, মানে কিছু পাঠাচ্ছে না। এখন এই যে ইন্টিজার, এই ইন্টিজার মেইন ফাংশনের কাজ কি বলতো? ফাংশনের কাজ হচ্ছে এই ফাংশনে আমরা কিছু ইনপুট দেব এবং সে কিছু আউটপুট দেখাবে। তার মানে সে আশা করে বসে আছে এইখানে এই ফাংশনটা কাজ করে আমাকে ইন্টিজার টাইপের একটা ডাটা পাঠায় দেবে, কেমন? কিন্তু আসলে আমরা এই যে সমস্ত প্রোগ্রাম করব এই সমস্ত প্রোগ্রামে কোনো কিছু ডেটা রিটার্ন করব না। সেই জন্য আমরা অলওয়েজ প্রোগ্রামের ভিতরে রিটার্ন 0 দিয়ে দেব। কেমন? একদম লাস্টের লাইন কি দেব? রিটার্ন 0 দিয়ে সেমিকোলন। এবং দেখো এটাকে আমরা বলি একটা স্টেটমেন্ট। এটাকে আমরা কি বলতেছি? একটা স্টেটমেন্ট। প্রতিটা স্টেটমেন্টের শেষে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। কেমন? মাথায় রাখবে, প্রতিটা স্টেটমেন্টের শেষে কি দিতে হয়? সেমিকোলন দিতে হয়। এটা সি প্রোগ্রামের নেচার। এখন দেখো এইখানে স্যার এই জিনিসটা কেন লিখলেন? কেমন? এই কথাটা, এটাকে আমরা বলি একটা হেডার ফাইল। কি বলি? একটা হেডার ফাইল। এই হেডার ফাইলের কাজ কি? দেখো এইখানে আমি একটা প্রিন্টএফ ফাংশন লিখছি। এই প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করে তার ডেফিনেশনটা এই হেডার ফাইলে ইনক্লুড আছে, মানে এই হেডার ফাইলে লেখা আছে। যেমন আমি তো এখানে খালি জাস্ট কি একটা টেক্সট লিখে দিছি, সেই টেক্সটটা আউটপুটে প্রদর্শন করছে। তার মানে কি এটা কিভাবে যে প্রদর্শন করে সেটা তো আমি লিখি নাই বিকজ কারণ এই প্রিন্টএফ ফাংশনের ডেফিনেশনটা এই হেডার ফাইলে আছে। প্রিন্টএফ মানে কি? আউটপুট প্রদর্শন করা। আর আইপি বোঝাচ্ছে ইনপুট নেওয়া। এই প্রিন্টএফ এবং এই প্রিন্ট এফ একটা ফাংশন, আর একটা ফাংশন আছে স্ক্যানএফ। এই দুইটা ফাংশনের ডেফিনেশনটা এই stdio.h এর ভিতরে ডিফাইন করা আছে। সেই জন্য এই দুইটা ফাংশন আমরা ইউজ করলে অবশ্যই এই হেডার ফাইলটা প্রোগ্রামের শুরুতে ইনক্লুড করে নিতে হবে। কেমন? আশা করি তুমি বুঝতে পারছো, খুবই ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ কথা। দেখো তাহলে আমরা কি বলতে চাচ্ছি, এখানে আমরা বেসিক স্ট্রাকচার সি প্রোগ্রাম দেখলাম। এখানে আমাদের কি করেছি, এখানে দেখালাম যে এখানে প্রত্যেকটা শব্দ মানে এখানে প্রত্যেকটা মানে এখানে প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করছে, রিটার্ন 0 কেন কাজ করলো, হেডার ফাইল কেন সংযুক্ত করলাম। দেখো তুমি যদি একটা প্রোগ্রাম দেখতে চাও দেখতে পারো। মনে করো আমি ছোট্ট একটা প্রোগ্রাম তোমাকে দেখাতে পারি কিভাবে কাজ করে। এটা আমরা যদি একটু খেয়াল করি, দেখো হয়তো আপাতত এখনো কিছু বুঝবে না, জাস্ট একটু আমি একটা প্রোগ্রাম এখানে ওপেন করতেছি। এখানে দেখো আমার একটা প্রোগ্রাম অলরেডি করা আছে, সেখান থেকে অনেকগুলো প্রোগ্রাম করা আছে। আমি জাস্ট বেসিক এখানে একটা প্রোগ্রাম এখানে দেখতেছি। এটা ধরো আমি করতে পারতাম। তো এইখানে এটা একটা সি প্রোগ্রাম। আপাতত তোমার কিছু বুঝতে হবে না, তুমি মনে করো একটা প্রোগ্রাম। তো এইখানে কি করছি, একটা প্রোগ্রাম ইনপুট নিয়েছি, একটা সংখ্যা ইনপুট নিয়েছি, সেই সংখ্যাটা আমার প্রিন্টএফ আউটপুটে দেখাইছি। তাহলে দেখো আমি বলছিলাম যে এখানে মনে করো প্রিন্টএফ ফাংশনটা, এই প্রিন্টএফ ফাংশনের এফটা দিলাম না। তখন এই প্রোগ্রামটাকে কি করতে হবে, প্রথমে আমরা কম্পাইল করব, মানে অবজেক্ট কোডে রূপান্তর করব। দেখো তো এটা অবজেক্ট কোডে রূপান্তর হবে না। কেন রূপান্তর হবে না? এখানে দেখাচ্ছে যে এখানে একটা ভুল হয়েছে। রিটার্ন তোমার এখানে বলছে কি প্রিন্টএফ, এই যে দেখো প্রিন্টএফ ফাংশনের সমস্যা আছে, সেটা সে আউটপুটে এটা দেখাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, এই যে এখানে এফটা দিয়ে দেব। কেমন? এরপরে আমি এইটাকে আবার কি করব, অবজেক্ট কোডে রূপান্তর করব, কম্পাইল করব। এই যে আমি এটা কম্পাইল করলাম, রিটার্ন 0, এররস কি 0, ওয়ার্নিংস 0। দ্যাট মিনস এই প্রোগ্রামে কোনো ভুল নাই। এখন আমরা কি করব, এটাকে রান করব। এখানে দেখো এই প্রোগ্রামটা রান করে দিচ্ছি। রান করলে এই এখন দেখো ইনপুট চাচ্ছে যে প্লিজ এন্টার এ নাম্বার। আমি মনে করো 28 একটা নাম্বার দিলাম। তখন দ্য গিভেন নাম্বার ইজ 28, সে আউটপুটে দেখা যাচ্ছে। দেখছো? তো এইটাই হচ্ছে আমাদের আসলে সি প্রোগ্রাম। তাহলে আমরা যে বেসিক স্ট্রাকচারটা দেখতেছিলাম, বেসিক স্ট্রাকচারে কি আছে যে এখানে দেখা যাচ্ছে যে একটা সি প্রোগ্রাম আমরা কিভাবে করি। ঠিক আছে? তো এখানে এটা ভালো করে খেয়াল করেছি আশা করি। তাহলে stdio.stdio.h
এটার কাজ কি, এটা একটা হেডার ফাইল। এই হেডার ফাইলে কি আছে, প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের ডেফিনেশন ওর ভিতরে লেখা আছে। এই জন্য প্রোগ্রামের শুরুতে আমরা এটা ইনক্লুড করে নেব এবং প্রতিটা প্রোগ্রামে আমরা এটা লিখব এবং এই স্ট্রাকচার, এই লাইনগুলো অবশ্যই থাকবে, এইটা এবং রিটার্ন 0 এটাও থাকবে। এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হবে, বিভিন্ন ধরনের কাজ করব, সেটা চেঞ্জ হবে। কিন্তু প্রিন্টএফ ফাংশনের কাজ কি, আউটপুট প্রদর্শন করা। কেমন? ওকে, দেখো তারপরের আমাদের যে অংশটা সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছে, ডেটার ধরনকে বোঝানো হচ্ছে। মানে দেখো, আমাদের প্রোগ্রামে যখন কোনো ডেটা নিয়ে কাজ করব, সেই ডেটাটা কি করতে হবে, কোনো একটা নামের অধীনে রাখতে হবে এবং সেই নামে কি টাইপের ডাটা থাকবে সেটা আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে বা বলে দিতে হবে কাকে, কম্পাইলারকে। যেমন ধরো আমাদের দুইটি সংখ্যা যোগফল নির্ণয় করার অ্যালগোরিদমটা আমরা দেখছিলাম যে ইনপুট নিতে হবে, এ আর বি এর মান ইনপুট নেব। মানে এখানে দুইটি সংখ্যা ইনপুট নিয়ে একটা রাখবো এর ভিতরে, আরেকটা রাখবো বির ভিতরে। এখন কি টাইপের ডাটা, দ্যাট মিনস সেটা ইন্টিজার টাইপের ডাটা। ইন্টিজার টাইপের মানে কি, পূর্ণ সংখ্যা। বা ভগ্নাংশ টাইপের ডাটা, দ্যাট মিনস ফ্লোট টাইপের ডেটা। তো এরপরে যদি ক্যারেক্টার টাইপের ডেটা হয়, তাহলে আমাদের বলে নিতে হবে যে এ ক্যারেক্টার টাইপের ডেটা হোল্ড করবে। কেমন? তাহলে প্রোগ্রামে আমাদের কোনো ডেটা নিয়ে কাজ করতে গেলে সেটা কি টাইপের ডেটা নিয়ে কাজ করব সেটা বলে দেওয়ার স্টাইলটাকে বা বলে দেওয়াটাকে বলা হবে ডেটা টাইপ। মানে এই নামে এই টাইপের ডাটা থাকতে পারবে। মনে করো আমি যদি বলি, যদি ইন্টিজার টাইপের ডাটা আমি বলে দিই, তাহলে অবশ্যই তার ভিতরে ইন্টিজার টাইপের ডেটা ধারণ করতে পারবে এবং প্রতিটি ডেটা টাইপের ভিন্ন ভিন্ন পরিমাণ মেমোরির প্রয়োজন হয়। তার মানে ইন্টিজার টাইপের ডেটায় এক ধরনের মেমোরি লাগে, ক্যারেক্টার টাইপের ডেটা এক ধরনের মেমোরি লাগে। আমরা একটু পড়ি, আসো। ক্যারেক্টার টাইপের ডেটা, ক্যারেক্টার CHAR। তাহলে আমি এখানে কি বলতে, CHAR মানে আমাদের ডেটা টাইপের ভিতরে প্রথমে আমরা যেটা পড়তেছি ক্যারেক্টার টাইপের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা পড়বো, ফ্লোট টাইপের এবং ডাবল টাইপের আমরা ডেটা পড়বো। এটি হচ্ছে ক্যারেক্টারের প্রথম 4টি অক্ষর নিয়ে ক্যার। তাহলে ক্যার ডেটা টাইপে একটি মাত্র অক্ষর, বর্ণ, জ্যোতিচিহ্ন ধারণ করতে পারে, মানে ক্যারেক্টার ধারণ করে। সেই ক্যারেক্টারটা কি হবে, ক্যারেক্টার মানে কি জানো, লেটার, বর্ণ। কেমন? তাহলে আমি যদি এখানে বলে দিই যে ক্যার, আমি কি টাইপের ডেটা নিচ্ছি, ক্যার টাইপের ডেটা, ক্যার এক্স, মানে এক্স এর ভিতরে এই এক্স এ আমরা একটা অক্ষর রাখতে পারবো। এখন এক্স এখানে কি দিলাম, ক্যার। ক্যার বলতে বোঝাচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা, আমি এই এক্সটাকে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, প্রোগ্রামের শুরুতেই কিন্তু আমরা দেখবা এটা ডিক্লেয়ার করে নেব। তাহলে এক্স এর ভিতরে আমি ধরো এ রাখলাম, এই সিঙ্গেল কোটেশন দেব, তারপরে সেমিকোলন। তার মানে এক্স এর ভিতরে আমি কি রাখলাম, এ। আমি যদি এইরকম দিতাম এক্স এর ভিতরে 5, তখন কিন্তু হতো না, তখন ভুল পেত। কারণ আমি এই এক্সটায় কি টাইপের ডেটা রাখতে চাইছি, ক্যারেক্টার টাইপের, মানে একটা বর্ণ রাখতে চাচ্ছি। তখন আমি যদি এক্স এর ভিতরে 5 রেখে দিতাম, তাহলে কিন্তু ভুল হতো। 5 মানে কি, ইন্টিজার টাইপের ডেটা। কিন্তু আমি এক্স এর ভিতরে কাকে রাখতে চাইছি, ক্যারেক্টার টাইপের ডেটা। কিন্তু এইখানে দেখো, এইটাকে যদি আমরা এখানে ফার্স্ট কোটেশনের ভিতরে রেখে দিই, তখন এই 5 আর কিন্তু সংখ্যা নেই, সে কি হয়ে গেছে, সে একটা লেটার হয়ে গেছে। কেমন? তখন কিন্তু এটা ঠিক আছে। তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা যে এইখানে আমরা কি টাইপের ডেটা বলে দিচ্ছি, ওইখানে কিন্তু ওই টাইপের ডেটাই ধারণ করতে পারবে। এই এক্স একটা ভেরিয়েবল, মানে চলক। আমরা একটু পরে পড়বো চলক জিনিসটা কি। তো এইখানে এই এক্স চলকে ক্যারেক্টার টাইপের ডেটা রাখতে পারছি। তার মানে এক্স এর ভিতরে আমরা ক্যারেক্টার ছাড়া আর কিছুই রাখতে পারবো না। এই ক্যারেক্টারটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে, এটা মাথায় রেখো, এমসিকিউতে অনেক সময় আসছে। এখন দেখো ইন্টিজার, আইএনটি। ইন্টিজার বলতে বোঝাচ্ছে কি, এটা পূর্ণ সংখ্যা ধারণ করতে পারে। ইন্টিজার টাইপের ডেটা যদি আমি বলি, তাহলে কি টাইপের ডেটা ধারণ করতে পারবে, পূর্ণ সংখ্যা। তাহলে আমি মনে করো আইএনটি দিয়ে দিলাম এক্স। তার মানে এক্স একটি ভেরিয়েবল। এক্স এ আমরা কি টাইপের ডেটা রাখতে পারবো, ইন্টিজার টাইপের ডেটা রাখতে পারবো। কেমন? তাহলে এই এক্স এর ভিতরে দেখো এখানে 5 আমি একটা সংখ্যা রেখে দিলাম। ওকে ফাইন, কোনো প্রবলেম নাই।
কিন্তু এক্স এর ভিতরে যদি আমি এইরকম এ রাখতে চাই তখন কিন্তু রাখা যাবে না, তখন একটা ইরর দেখাবে। কেন ইরর দেখাবে? কারণ তুমি বলে নিছো এক্স এর ভিতরে আমি ইন্টিজার টাইপের ডেটা রাখতে পারবো, কিন্তু ফ্লোট টাইপের ডাটা, ক্যারেক্টার টাইপের ডাটা রাখতে পারবো না। এখন আরেকটা কথা একটু না বললে নয়, এই যে মনে করো ক্যার এক্স দিলাম, এক্স টাইপে, এক্স একটা ভেরিয়েবল, কি টাইপের ভেরিয়েবল? ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। আমি বলছি কি এক্স এর ভিতরে মাত্র একটা বর্ণ রাখা যায়, তাহলে আমি এক্স এর ভিতরে দেখো যদি এই সিঙ্গেল কোটেশনে দিয়ে একটা স্পেস দিয়ে এখানে এক্স দিয়ে দিলাম বা এ দিয়ে দিলাম, হ্যাঁ, তখন সে কি করবে? এখানে কিন্তু একটা স্পেস আছে, বুঝতে পারছো? একটা স্পেস আছে, তখন এক্স এর ভিতরে শুধু একটা ব্ল্যাঙ্ক নেবে, অন্য কিছু নেবে না, এই এটা নিবে না। আবার যদি মনে করো এক্স এর ভিতরে আমরা এই 0 1 রাখি, কেমন? তখন এই দেখাবে কি এক্স এর ভিতরে এ শূন্য আছে, 0 দেখাবে না। শূন্য তাও কি একটা লেটার, কিন্তু এটা কিন্তু সংখ্যা নাই, কেমন? তো এটা মাথায় রাখবে, কারণ কি এক্স এর ভিতরে আমরা ক্যারেক্টার টাইপের ডেটা যদি আমরা ডিক্লেয়ার করি তার ভিতরে শুধুমাত্র একটা লেটার রাখতে পারি, কেমন? ওকে ফাইন। এখন দেখো তাহলে এখানে আমরা শিখতেছিলাম কি ইন্টিজার টাইপের ডেটা, তার মানে আমি এখানে বললাম এক্স একটা ইন্টিজার টাইপের ডেটা, এক্স না হয়ে ওয়াই হতে পারে, এই মনে করো ওয়াই দিলাম। তুমি ভাবতে পারো যে স্যার সবসময় এক্স দিচ্ছেন, যে ভেরিয়েবলের নাম আমরা যে কোনো একটা দিতে পারি, এরও একটা প্রসেস আছে। তো এখানে ওয়াই এর ভিতরে আমরা কি রাখলাম? 5 রাখলাম, এখানে 1 2 5 এটাও রাখতে পারি, 150 হতে পারে, কারণ এক্স ওয়াইটা কি একটা ইন্টিজার টাইপের ডাটা, এই ইন্টিজার টাইপের 150 হতে পারে। এখন এই ইন্টিজার টাইপে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে, তাহলে এটা কয় বাইট জায়গা দখল করবে? 4 বাইট, কেমন? এগুলো আসতে পারে এমসিকিউতে। তাহলে আমার এরপর আছে ফ্লোট টাইপের। ফ্লোট বলতে কি বোঝাচ্ছে? ভগ্নাংশ। ফ্লোট বলতে কি বোঝাচ্ছে? আমাদের ভেরিয়েবলে কখনো যদি ভগ্নাংশ টাইপের ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয় তাহলে কিভাবে ডেটাটা ডিক্লেয়ার করে নিতে হবে। আমি এখানে ফ্লোট টাইপের ডেটা নিব। যেমন ধরো এই যে এভারেজ, তুমি একটা প্রোগ্রামে একটু দেখছিলাম এভারেজ, এভিজি, এ প্লাস বি বাই 2, তাই না? তার মানে দেখো এর মান আর বির মান যোগ করে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তখন এই ভ্যালুটা যে সব সময় পূর্ণ সংখ্যা হবে এমন বলা যাচ্ছে না, কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে। তাহলে এইটাকে আমরা এই ইন্টিজার এভিজি এটা বলতে পারি না, তাই না? তখন আমরা কি করব? এটাকে ফ্লোট বলে দেব, ঠিক আছে? ফ্লোট আর ফ্লোট এবি। আর এখানে এ আর এই বি এটাও তো ভেরিয়েবল নাকি? তাহলে এতে আমরা একটা ভ্যালু রাখছি, বিতে একটা ভ্যালু রাখছি, এটা আমরা পূর্ণ সংখ্যা নিতে পারি। তাহলে ইন্টিজার এ কমা বি বলে দিন, এ আছে ইন্টিজার টাইপের ডাটা এবং বিটাও ইন্টিজার টাইপের ডেটা, কেমন? কিন্তু এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমার কি ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে। আর যদি পূর্ণ অংশ আসে, ধরো মনে করো 15 আসছে, তখন সে কি করবে? এখানে একটা 0 দিয়ে দেবে, 15.0, কেমন? তাহলে আশা করে বুঝতে পারছো, এটাও মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। এরপর আছে কি ডাবল টাইপের ডেটা। দেখো ডাবল টাইপের ডাটা বলতে কি বোঝাচ্ছে? ভগ্নাংশ, কিন্তু সেটা বড় রকমের একটা সংখ্যা, সেটাকে রাখার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ডাবল টাইপের ডেটা হিসেবে ব্যবহার করতে পারি, কেমন? এটা মেমোরিতে কয় বাইট জায়গা দখল করে? 8 বাইট জায়গা দখল করে, কেমন? আশা করি বুঝতে পারছো। ডেটা টাইপ বলতে আমরা কি বলছি? ডেটার ধরন, মানে প্রোগ্রামে আমরা যখন ডেটা নিয়ে কাজ করো, মনে করো 3টি সংখ্যার যোগফল বের করো, তারপর মনে করো সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো। এই যে যখনই ডেটা নিয়ে কাজ করতে হবে, ডেটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই ডেটার ধরন বলে নিতে হবে, যে আগে ফিক্সড করতে হবে, এটা কিন্তু তোমার ফিক্সড করতে হবে যে আমি এই প্রোগ্রামে কি টাইপের ডেটা নিয়ে কাজ করব, কেমন? সেজন্য তোমার এটা ভালো করে বুঝতে হবে যে আমি প্রোগ্রামে ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করব না ফ্লোট টাইপের ডেটা নিয়ে কাজ করব, মানে এক্স এর ভিতরে আমি কি টাইপের ডাটা রাখবো, বা ওয়াই এর ভিতরে আমি কি টাইপের ডাটা রাখবো, বা এর ভিতরে এ একটা ভেরিয়েবল বা বি একটা ভেরিয়েবল, এর ভিতরে কি টাইপের ডাটা রাখবো, কেমন? আশা করি বুঝছো। এরপরে দেখো একটা জিনিস আছে ফরম্যাট স্পেসিফায়ার। দেখো আমি বলেছিলাম তোমাকে প্রিন্টএফ ফাংশন, একটা প্রিন্টএফ ফাংশন, আরেকটা আছে স্ক্যানএফ ফাংশন। মানে প্রোগ্রামে এটা ইনপুট নিতে হয়,
এটা আউটপুট দেখাতে হয়, এটা আউটপুট প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় এটা। কেমন? তার মানে একটা ইনপুট নাও আর একটা আউটপুট প্রদর্শন করো। এখন দেখো প্রোগ্রামে যখন আমরা ডেটা নিয়ে কাজ করব, বললাম একটু আগে ডেটা নিয়ে কাজ করার জন্য আমাদের কি ফরম্যাট তোমার এটা বলে দিতে হবে যে কি টাইপের ডেটা নিয়ে কাজ করতেছো, ইন্টিজার টাইপের ডেটা না ফ্লোট টাইপের। এখন প্রোগ্রামে যখন আমরা ইনপুট নেব, ইনপুট নেওয়ার সময়ও বলতে হবে কম্পাইলারকে যে তুমি কি টাইপের ডাটা ইনপুট নিচ্ছ। কেমন? তখন আমরা কিছু সিম্বল বা ক্যারেক্টার ব্যবহার করি ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট প্রদর্শন করার জন্য। এখন তুমি অনেক সময় কোনো একটা সংখ্যা প্রদর্শন করবা বা কোনো কিছু প্রদর্শন করবা, সংখ্যা, ডেটা, এটা কি টাইপের ডেটা তুমি প্রদর্শন করবা সেটা কিন্তু কম্পাইলারকে বলে দিতে হবে যে কি টাইপের ডাটা তুমি আউটপুটে দেখাতে চাচ্ছ বা কি টাইপের ডেটা তুমি ইনপুটে নিতে চাচ্ছ। এটা বোঝানোর জন্য কতগুলো সিম্বল আমরা ব্যবহার করি, তাকে আমরা বলি ফরম্যাট স্পেসিফায়ার। যেমন যদি ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট নিতে চাই তখন %c, বা ক্যারেক্টার টাইপের ডেটা যদি আমি আউটপুটে প্রদর্শন করতে চাই তাহলে %c দেব। আবার যদি ইন্টিজার টাইপের ডেটা ইনপুট নিতে চাই তাহলে %d। আবার ইন্টিজার টাইপের ডেটা যদি আউটপুটে দেখাতে চাই %d। এখন ফ্লোট টাইপের ডাটা যদি আমরা ইনপুট নিতে চাই %f, আর ফ্লোট টাইপের ডাটা যদি আউটপুটে দেখাতে চাই তাহলে %f। আর ডাবল টাইপের ডেটা যদি আমরা ইনপুট নিতে চাই তো %lf, এটা l, হ্যাঁ, তো %lf। আশা করি বুঝছো। তার মানে প্রোগ্রামে আমরা যখন প্রোগ্রামিং কখনো কোনো কিছু ইনপুট নিতে গেলে কি টাইপের ডেটা ইনপুট নিচ্ছি বা কি টাইপের ডেটা আউটপুট দেখাচ্ছি, এটা আমরা কি করব, একটা কতগুলো ক্যারেক্টার ব্যবহার করব। ক্যারেক্টার ব্যবহার করে এটা মানে বোঝাবো কাকে, কম্পাইলারকে। তখন এই ক্যারেক্টারগুলো বা এই সিম্বলগুলোকে বলতেছি ফরম্যাট স্পেসিফায়ার। খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার। আশা করি বুঝছো। এরপরে দেখো আমাদের আছে কি চলক। চলক বলতে আসলে কি বোঝায়? চলক বলতে বোঝাচ্ছে, আমার বাংলা কথা, চলক বলতে বোঝাচ্ছে ভেরিয়েবল, তাই না? আমরা দেখো এই শব্দটা সম্পর্কে জানি, চলক মিনস হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? যার মান ভেরি করে, তাই না? প্রোগ্রামে দেখো আমাদের এই ম্যাথে আমরা দেখছি যে চলক বলে কথা আছে। চলকের মান বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে। সেম স্টাইলে আমাদের প্রোগ্রামের ভিতরে আমরা যে কোনো একটা সংখ্যাকে বা কোনো কিছু রাখার জন্য কোনো কিছু নামের দরকার হয়, বা এখানে আমরা বলতেছি যে চলক বলতে হচ্ছে মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। তো প্রতিবার প্রোগ্রাম যখন নির্বাহ হয় বা এক্সিকিউট করা হয়, এতে মেমোরিতে লোকেশনও চেঞ্জ হয়ে যায় এবং ওই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যায়। এই জন্য একে আমরা চলক বলতেছি বা ভেরিয়েবল বলতেছি। খুবই গুরুত্বপূর্ণ কথা। কেমন? তো চলক বা ভেরিয়েবল হলো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। মানে প্রোগ্রাম ডেটা নিয়ে যখন কাজ করবে, কোনো ডেটা নিয়ে যখন কাজ করবে, সেই ডেটাটা কোনো একটা নামের অধীনে রাখতে হবে। আবার বলেছিলাম দেখো নামের অধীনে রাখবো, এখন কি টাইপের ডাটা নেব সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে প্রোগ্রামে যখন আমরা ডেটা নিয়ে কাজ করব, সেই ডেটাটাকে কি করতে হবে, কোনো একটা নামের অধীনে রাখতে হবে। ঠিক আছে? এটা তাছাড়া কিন্তু কম্পিউটার কোনোভাবে প্রোগ্রাম কাজ করবে না। ওকে। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে চলকগুলোর অবস্থান এবং সংরক্ষিত মান, আমি ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার কি ভূমি এবং উচ্চতা ইনপুট নিতে হবে। এখন তুমি আমার কাছে আসছো যে তোমার প্রোগ্রামে আমার ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করে দিতে পারবে? আমি বললাম ওকে দাও, যে তোমার ভূমি কত এবং উচ্চতা কত, ও দিল, আমি আউটপুট বের করে দিলাম। এরপরে আরেকজন আসছে, ওরও ভূমিও দিল, উচ্চতা দিল, আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিলাম। তাহলে দেখো প্রতিবার প্রোগ্রাম রান করার সময় কি হচ্ছে, এই মেমোরি লোকেশনও চেঞ্জ হয়ে যায়, ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এই জন্য এর নামটা কি বলা হয়েছে, চলক। কেমন? তো প্রোগ্রামে কোনো চলক ব্যবহারের পূর্বে তা ঘোষণা করতে হবে যে আমি কি টাইপের চলক ব্যবহার করব বা কি নাম ব্যবহার করব সেটা বলে দিতে হবে। এই বলার নিয়ম হচ্ছে কি, প্রথমে আমরা কি বলে দেব, ডেটা টাইপ। এই যে দেখো ডেটা টাইপ বলে নিতে হবে, ডেটা টাইপ। তারপরে কি ভার নেম, ভেরিয়েবলের নেম। যেমন ধরো আমরা এখানে বলে দিলাম ইন্টিজার এক্স বলতে পারি। তাহলে এক্স এ
এক্স হচ্ছে কি একটা নাম, তাহলে এক্স কি একটা চলক। এই ডেটা টাইপ লিখবো, একটা স্পেস দেব, তারপর এটা লিখে দেব। আবার আমি দিলাম ফ্লোট, ফ্লোট এরিয়া। এই এরিয়া কি একটা ভেরিয়েবল, কি টাইপের ভেরিয়েবল, ফ্লোট টাইপের ভেরিয়েবল, মাথায় রেখো কিন্তু। হ্যাঁ, তো এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। আবার ক্যার, ক্যার ওয়াই, এভাবে আর কি ডিরেক্ট আমরা দিতে পারি। কেমন? ওকে, এরপর দেখো আমাদের চলক, এখানে চলককে আমরা ডিক্লারেশনের উপর বেস করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা লোকাল ভেরিয়েবল, একটা গ্লোবাল ভেরিয়েবল। এটা আর তোমাদের সিলেবাসে নাই, তারপর একটু আলোচনা করে দিচ্ছি। লোকাল ভেরিয়েবল কাকে বলতেছি, যেমন ধরো লোকাল বাস। লোকাল বাস কি ওই শহরের বাইরে কি যেতে পারে? যেতে পারে না। সেম স্টাইলে লোকাল ভেরিয়েবলও এমন একটা ভেরিয়েবল যেটা কোনো একটা ফাংশনের ভিতরে তার কাজ সীমাবদ্ধ থাকে, ওই ফাংশনের বাইরে গেলে তার কিন্তু কোনো ভ্যালু নাই, তাকে আমরা বলতেছি লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবল কাকে বলতেছি? গ্লোবাল ভেরিয়েবল যে মনে করে 1000 লাইনের প্রোগ্রাম আছে, যে কোনো জায়গায় কাজ করতে পারবে, সেগুলোকে আমরা কি বলতেছি? গ্লোবাল ভেরিয়েবল। এখন দেখো, আমি তোমাকে একটা কথা বলছিলাম যে যে কোনো একটা নাম দিতে হবে, চলকের নাম যে কোনো একটা নাম দিতে হবে, কিন্তু এই চলকের নাম দেওয়ার জন্য একটা নেমিং কনভেনশন আছে, মানে যেন তেন একটা নাম দেওয়া যাবে না, বা সিস্টেম মেনটেন করে দিতে হবে। আর কি কেমন? যেমন ধরো এই যে এজ, ওকে ফাইন, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি আমরা জিরো স্টুডেন্ট, দেখো ভেরিয়েবলের নামের শুরু কোনো একটা ডিজিট দিয়ে হতে পারবে না, তাহলে ভেরিয়েবলের কোনো নাম ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, কিন্তু মাঝখানে হতে পারবে বা শেষে হতে পারবে, কোনো প্রবলেম নাই। কেমন? তারপরে এই যে এখানে আছে কি ফাইনাল রেজাল্ট, ওকে এটা ফাইন, আন্ডারস্কোর হতে পারে, ভেরিয়েবলের নামের ভিতরে আন্ডারস্কোর হয়, কিন্তু তুমি ভেরিয়েবলের মাঝ বরাবর কোনো, এইখানে দুইটা ওয়ার্ড আছে, এখানে কিন্তু স্পেস হতে পারবে না। এরপরে দেখো এই যে গ্রেটিংস, এখানে দেখো এই আছে আমার কি এক্সক্লেমেটরি সাইন, এখানে শুধু ডলার সাইন এবং আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল কেস এখানে ব্যবহার করব না, স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না, তাহলে এইটা এখানে ব্যবহার করা যাবে না, তাহলে এটা ভুল নাম। তারপরে দেখো এই মাই দিয়ে কমা দেওয়া হয়েছে, নেম, এটা ভেরিয়েবলের নাম হতে পারবে না। এই দেখো স্টুডেন্ট জিরো, এটা দিয়ে হতে পারবে, আন্ডারস্কোর কারেন্ট আন্ডারস্কোর ডেট, এটাও ফাইন আছে। তার মানে আমার কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে, কোনো একটা নাম্বার দিয়ে বা ডিজিট দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না, ভেরিয়েবলের নামের মাঝে কোনো স্পেস থাকতে পারবে না, তারপরে মনে করো এই ডলার সাইন এবং আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো সিম্বল ব্যবহার করা যাবে না, তারপরে তোমার কমা এবং এগুলো ব্যবহার করা যাবে না, তারপর কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড সম্পর্কে আমরা একটু পরে জানবো, এই কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কেমন? তো আমরা এইগুলো একটু মাথায় রাখতে হবে, অনেক সময় আমাদের এটা পরীক্ষায় আসে। দেখো কিওয়ার্ড কাকে বলতেছিলাম, কিওয়ার্ড হলো একটি প্রোগ্রামিং ভাষার পূর্ব নির্ধারিত বা সংরক্ষিত কিছু শব্দ। কেমন? এবং তার মানে কি, দেখো ওই যে আমরা যখন ট্যাগ পড়েছিলাম না, এইচটিএমএল এর ক্ষেত্রে ট্যাগ কি বলেছিলাম? সংরক্ষিত সব কিওয়ার্ড। এই কিওয়ার্ড কি করে? যে লুকায়িত থাকে, লুকায়িত কিওয়ার্ড, যারা লুকায়িত থেকে ওই জিনিসগুলোকে প্রদর্শন করে, ট্যাগ তাকে বলতেছিলাম, ট্যাগ। সেম স্টাইলে এইটা হচ্ছে কিওয়ার্ড কি, পূর্ব নির্ধারিত বা সংরক্ষিত কিছু শব্দ, যা কি করে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড একটা স্পেশাল টাইপের কাজ সম্পন্ন করবে। এই সিতে আমাদের 32টা কিওয়ার্ড আছে। এখন তুমি বলতে, এই যে 32টা কিওয়ার্ড, অটো, ব্রেক, একেস, স্ক্যার, কনস্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডাবল, এরকম ভাবে 32টা আছে। তুমি ভাবতে পারো স্যার এই 32টা কি মুখস্থ করব? কোনো দরকার নাই, জাস্ট আমরা দেখবো এর ভিতরে অনেকগুলো পড়ে ফেলবো। কেমন? আর এই কিওয়ার্ডগুলো সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে, এটা কোনোটাই বড় হাতের অক্ষরে নাই। কেমন? তাহলে আমাদের কিওয়ার্ড কাকে বলতেছি? পূর্ব নির্ধারিত বা সংরক্ষিত কিছু শব্দ। যেমন ধরো এই যে ফর, এই ফর একটা কিওয়ার্ড, তারপর ডু একটা কিওয়ার্ড, হোয়াইল কিওয়ার্ড, হ্যাঁ, এগুলো একটা স্পেশাল টাইপের কাজ করে। দেখবো আমরা এই ফর দিয়ে আমরা লুপ করব, ডু দিয়ে লুপ করব, হোয়াইল দিয়ে লুপ করব, ফ্লোট, এই যে ফ্লোট মানে ডাটা টাইপ, গো টু, জাম্প করব, এই বিভিন্ন কাজে আমরা ইউজ করব এই কিওয়ার্ডগুলো। কতগুলো কিওয়ার্ড আছে?
32টা কিওয়ার্ড। আশা করি পারবে তুমি। এখন দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পড়ব, ইনপুট এবং আউটপুট ফাংশন। ইনপুট ফাংশন আমরা অলরেডি বলছি, দেখো ইনপুট ফাংশন কি করি, আমরা ইনপুট নিই, আর আউটপুট ফাংশন কি করা হয়, আউটপুট প্রদর্শন করা হয়। তাহলে প্রোগ্রামে যখন আমরা কোনো কিছু ইনপুট নেব, এই ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ব্যবহার করব তাকে ইনপুট ফাংশন বলা হয়। তো ইনপুট ফাংশনের নাম কি, স্ক্যানএফ। স্ক্যানএফ আমাদের কিন্তু স্মল লেটার লিখতে হবে, এটা বড় হাতের লেখা কোনোভাবে, এই প্রথমটাও স্মল লেটারে, সবগুলো স্মল লেটার লিখবো। তাহলে প্রোগ্রামে যখন আমরা কোনো কিছু ইনপুট নিতে চাই তাহলে কি ফাংশনটা ব্যবহার করতে হবে, স্ক্যানএফ। এখন দেখো এই স্ক্যানএফ লেখার স্ট্রাকচারটা কেমন সেটা সম্পর্কে আমার জানতে হবে। তার মানে আমি কিভাবে লিখবো, আমাদের কি এখানে ইনপুট নেব, এখন কি টাইপের ডাটা ইনপুট নিতে হয় তার জন্য আমাদের কিন্তু একটা ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে। কারণ তুমি কি টাইপের ডেটা ইনপুট নেবা সেটা কিন্তু বলতে হবে যে আমি এই টাইপের ডেটা এখান থেকে ইনপুট নেব। তো এখানে আমরা কি স্ট্রাকচারটা কি, আমাদের স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচারটা কিভাবে লিখবো, স্ক্যানএফ লিখবো, এই স্ক্যানএফ লিখলাম। লেখার পরে ডাবল কোটেশন, ভালো করে দেখো, এর 19-20 হলে কিন্তু 0 পাবে। ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে সাপোজ মনে করো ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার বলতে দেবো, ফরম্যাট স্পেসিফায়ার ঠিক আছে। এই ডাবল কোটেশন শেষ, কমা অ্যাম্পারসেন্ট, এই দেখো এই দিয়ে এই এটাকে বলা হয় অ্যাম্পারসেন্ট ভার নেম, মানে যার ভিতরে আমি ভ্যালুটা রাখবো। তাহলে দেখো আমরা কি করব, ডাবল কোটেশনের স্ক্যানএফ লিখবো, ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাটটা বলে দেব, ফরম্যাট স্পেসিফায়ার বলে দেব, কমা ডাবল কোটেশন শেষ, কমা ভেরিয়েবল অ্যাম্পারসেন্ট ভেরিয়েবল নেম। এখানে দেখো এখানে আমরা চলকটার নাম কি এস হলোকে ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট নিতে হবে। তাহলে চলকটা কি এর ভিতরে কি টাইপের ডেটা ইনপুট নেব, ক্যারেক্টার টাইপের। তাহলে এখানে আমরা স্ক্যানএফ লিখবো, স্ক্যানএফ লিখলাম, ডাবল কোটেশন, এস হলোকে ক্যারেক্টার টাইপের, তার মানে পার্সেন্টেজ সি, ক্যারেক্টার টাইপের ডেটা কি পার্সেন্টেজ সি, ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ সি, এই কমা এই অ্যাম্পারসেন্ট এ, ঠিক আছে। আবার দেখো আরেকটা দেখাইছে, এস হলোকে ইন্টিজার টাইপের ডেটা ইনপুট। তাহলে এস হলোকে ইন্টিজার টাইপের ডেটা যদি ইনপুট নিতে চাই তাহলে স্ক্যান এফ দিলাম, ডাবল কোটেশন, ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার মনে আছে পার্সেন্টেজ টি, এই ডাবল কোটেশন শেষ, কমা অ্যাম্পারসেন্ট এ। এখন আবার বলছে এস হলোকে ফ্লোট টাইপের ডাটা যদি আমরা ইনপুট নিতে চাই তাহলে এই স্ক্যানএফ দিয়ে ডাবল কোটেশন এলএফ, কেমন এলএফ দিয়ে অ্যাম্পারসেন্ট এ, বুঝতে পেরেছো? তার মানে এর কিন্তু 19-20 হলে হবে না। এখন মনে করো এ বি সি ইন্টিজার টাইপের তিনটা চলক আছে, কি এই ইন্টিজার এ কমা বি কমা সি, আমরা দেখো একই টাইপের ভেরিয়েবল তিনটা ইন্টিজার টাইপের, তখন আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, আমরা বলে নিতে পারি যে এ বি সি ইন্টিজার টাইপের ডেটা, তখন আইএনটি আগে লিখে দেব, তারপর এ দিয়ে কমা বি দিয়ে কমা সি দিয়ে ও সেমিকোলন। তার মানে এখানে বললাম ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল আছে, এই তিনটা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য ফাংশন কি স্ক্যানএফ, এইটা দেখো আমরা তিনটা একসঙ্গে নেব, এই ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার বলে দেবো, পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি। দেখো এই ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ ডি কয়টা দেব, তিনটা। কেন, আমরা এখানে তিনটা ইনপুট নিব এবং এর ভিতরে কিন্তু কোনো স্পেস দেবে না, কোনো কমা দেবে না। ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি লিখে দেবো, তারপর অ্যাম্পারসেন্ট কমা দিয়ে অ্যাম্পারসেন্ট এ কমা অ্যাম্পারসেন্ট বি কমা অ্যাম্পারসেন্ট সি। তার মানে আমরা কিবোর্ড দিয়ে যখন ইনপুট নিব, প্রথম যে ভ্যালুটা নিব সেটা এর ভিতরে থাকবে ইন্টিজার টাইপের ডেটা, পরের যে ভ্যালুটা নেব সেটা বি এর ভিতরে রাখবে, এর পরের যে ভ্যালুটা নেব সেটা সি এর ভিতরে রাখবে, কেমন? তাহলে এখানে আমরা দেখো স্ক্যানএফ যদি ফ্লোট টাইপের নিতে চাই, পার্সেন্টেজ সেভ, মনে করো এ বি সি বা এক্স ওয়াই জেড আছে, এই এক্স ওয়াই জেড আছে ফ্লোট টাইপের ডেটা,
তাহলে এই ফ্লোট টাইপের ডেটা যদি আমরা কিবোর্ড দিয়ে ইনপুট নিতে চাই, তাহলে অ্যাম্পারসেন্ট এক্স কমা অ্যাম্পারসেন্ট ওয়াই কমা অ্যাম্পারসেন্ট জেড, ঠিক আছে। তার মানে প্রথম ভ্যালুটা কার ভিতরে রাখবে, এর ভিতরে, এবং দ্বিতীয় ভ্যালুটা ওয়াই এর ভিতরে, তৃতীয় ভ্যালুটা আমরা যখন কিবোর্ডে নেব তখন জেড এর ভিতরে রাখবে। আশা করি তুমি বুঝছো। এখন দেখো আমাদের এটা দেখো খুবই মনোযোগের সহিত এটা দেখবা এবং এটা মাথায় রাখবে। এই স্ক্যানএফ ফাংশন এবং প্রিন্টএফ ফাংশন যদি ভালো করে বুঝতে পারো, তাহলে মনে করো প্রোগ্রামিং তোমার শেখা হয়ে গেছে 50%। কেমন? কাজেই এটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। এখন দেখো আমরা শিখবো আউটপুট ফাংশন। তো আউটপুট ফাংশন আমাদের কি কোনটা আছে? আউটপুট ফাংশন আছে প্রিন্টএফ। এই প্রিন্টএফ ফাংশন। এখন তাহলে প্রিন্টএফ ফাংশনটা আমরা কিভাবে ইউজ করব প্রোগ্রামের ভিতরে? আমরা দেখো একটু আগে দেখলাম স্ক্যানএফ ফাংশন কিভাবে ইউজ করি, এবার আমরা কি দেখব, প্রিন্টএফ ফাংশন কিভাবে ইউজ করব। দেখো প্রিন্টএফ ফাংশন আমরা দুই ভাবে ইউজ করতে পারি। যদি কোনো টেক্সট শুধুমাত্র কোনো টেক্সট আউটপুটে প্রদর্শন করতে চাই, তখন আমরা কি লিখব, এই প্রিন্টএফ বললাম প্লিজ এন্টার 2 নাম্বারস। এই ডাবল কোটেশন শেষ, কমা দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। তার মানে তোমার আউটপুটে দেখাবে কি, শুধুমাত্র এই লেখাটা। এখানে কিন্তু কোনো ডেটা আমার আউটপুটে দেখাচ্ছে না। কেমন? তাহলে শুধু যদি কোনো টেক্সট লেখাটাকে, কোনো একটা লেখা আমরা জাস্ট আউটপুটে প্রদর্শন করতে চাচ্ছি, তখন আমরা কি করব, ডাবল কোটেশনের ভিতরে তোমার টেক্সটটা লিখে দেব, শেষ। এখন আরেকভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমরা আউটপুটে প্রদর্শন করতে চাই, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমরা আউটপুটে প্রদর্শন করতে চাই, মনে করো এতে, এটা এ ইন্টিজার টাইপের ডেটা, এই এতে একটা ভ্যালু আছে, মনে করো কত আছে, 5 সাপোজ। এখন এর ভ্যালুটা আমরা আউটপুটে প্রদর্শন করব, তখন এই প্রিন্টএফ দিলাম। এই প্রিন্টএফ দেওয়ার পরে এই ডাবল কোটেশনের ভিতরে আমার কি টাইপের ডেটা আউটপুটে প্রদর্শন করব সেটা বলে দিতে হবে। তাহলে ডাবল কোটেশনের ভিতরে %d, এই ডাবল কোটেশন শেষ, কমা এ। তার মানে এই এর ভ্যালুটা কোথায় যাবে, এইখানে প্রদর্শন করবে। কেমন? তো আমরা এভাবে প্রদর্শন করতে পারি, প্রিন্টএফ দিয়ে ভ্যালু অফ এ ইজ %d, এই ডাবল কোটেশন শেষ, কমা এ। দেখো এখানে এইটুক কি টেক্সট হিসেবে প্রিন্ট করবে, আউটপুটে তোমার দেখাবে কি, আউটপুটে এই ভ্যালু অফ এ ইজ কত, 5, বুঝছো? তার মানে এই এর মানটা কোথায় প্রদর্শন করবে, এইখানে প্রদর্শন করবে। কেমন? আশা করি বুঝতে পারছো। তাহলে প্রিন্টএফ ফাংশন আমরা দুই ভাবে কাজ করতে পারি, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আউটপুটে প্রদর্শন করতে পারি, আবার যদি কোনো লেখাকে আমরা আউটপুটে প্রদর্শন করতে চাই, তাহলে ডাইরেক্টলি প্রদর্শন করতে পারবো। যেমন আমরা দেখো, যদি মনে করো এ বি সি তিনটা ভেরিয়েবল আছে, এ আর বি, এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এর ভিতরে রাখলাম মনে করো 5 আর বির ভিতরে রাখলাম 10। এখন সির ভিতর, সি আর একটা ভেরিয়েবল, এখানে এই সির ভিতরে আছে এ প্লাস বি, তার মানে সির ভিতরে কত আসতেছে, 10 আর 5 15, তাহলে সির ভিতর থাকবে কত, 15। আমরা সির মানটা প্রদর্শন করব। এখন দেখো এই প্রিন্টএফ তুমি যদি চাও তাহলে %d দিয়ে এই কমা দিয়ে সি দিয়ে দিলা, তাহলে শুধুমাত্র আউটপুটে কি দেখাবে বলতো, এই আউটপুটে প্রদর্শন করবে কত, 15, এরকম একটা সংখ্যা দেখাবে, আর কিছু দেখাবে না। কিন্তু এইটাকে মডিফাই করে যদি আমরা একটু অন্যভাবে লিখি, দেখো প্রিন্টএফ দিয়ে ডাবল কোটেশন %d প্লাস %d ইকুয়াল টু %d। ভালো করে একটু খেয়াল করো, এই এ, এই বি, এই সি, দেখো তো এখানে কি করবে, এখানে এর মানটা এইখানে প্রিন্ট করবে, দেবে বির মানটা এইখানে, এবং সির মানটা এই দিতে দেবে। তার মানে কি আসবে, 5 + 10 ইকুয়াল কত, 15। বিষয়টা বুঝছো? সির ভিতরে কি আছে, এ আর বির মানটা আছে,
আচ্ছা, এইখানে পার্সেন্টেজ ডি প্লাস অ্যাজ ইট ইজ টেক্সট হিসেবে প্রিন্ট করবে ইকুয়াল সেম অ্যাজ। আর এই পার্সেন্টেজ ডির ভ্যালুটা কোন মানটা দিচ্ছি আমি, সির মানটা। দেখো এটা সিকোয়েন্সটা ভালো করে মাথায় রাখতে মানে বুঝতে হবে যে এইখানে যে পার্সেন্টেজটি আছে, প্রথম পার্সেন্টেজটি সেটা কিন্তু এই কমার পরে যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালুটা এখানে প্রদর্শন করবে। এরপরে যে পার্সেন্টেজটি পাবে কমা দেওয়ার পরে পরেরটা পাবে, এরপরে যে পার্সেন্টেজটি আছে সেটা পরেরটা পাবে। তাই এই সিকোয়েন্সগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি উল্টাপাল্টা করে দাও তাহলে কিন্তু সমস্যা চলে আসবে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে প্রিন্টএফ ফাংশনটা, মনে করো আমাদের কোথাও আছে এরিয়া, মনে করো ইন্টিজার বি এইচ সাপোজ প্রোগ্রামে। এখন বির মান আমি দিলাম 10 আর এইচ এর মান দিলাম হচ্ছে মনে করো 15। হ্যাঁ, আর এটা ফ্লোট, এটি ফ্লোট এরিয়া দিলাম ভেরিয়েবল। এখন এরিয়া ইকুয়াল টু 0.5 গুণ বি গুণ এইচ। হ্যাঁ, তার মানে আমরা এরিয়ার মানটা প্রদর্শন করব। এখন দেখো আমরা যদি প্রিন্ট এফ দিই, প্রিন্ট এফ এই এরিয়া ইকুয়াল টু পার্সেন্টেজ কি দেবো, আমি কার মান প্রিন্ট করতে চাচ্ছি, এরিয়া। এরিয়াটা কি টাইপের ডাটা বলো তো, ফ্লোট টাইপের। তাহলে আমি এখানে কি দেবো, পার্সেন্টেজ এফ। দেখছো, পার্সেন্টেজ এফ দিলাম, এই কমা দিয়ে এরিয়া। তার মানে এই এরিয়ার মানটা কোথায় প্রদর্শন করবে, এখানে। এই দেখো এই এরিয়াটা আমি যেমন ভাবে ডিক্লেয়ার করব তেমন ভাবেই কিন্তু আমার ব্যবহার করতে হবে সব জায়গায়। যেমন এখানে বি এবং এইচ ব্যবহার করেছি ছোট হাতের, এখানে কিন্তু বি দিয়েছি, এখানে কিন্তু এইচ দিয়েছি। এখানে দেখো সেম এইচ দিয়েছি, এটা সেম বি দিয়েছি। কোনোভাবে কিন্তু 19-20 করলে হবে না। কেমন, আশা করি বুঝতে পারছো। এই নিয়ে আমরা আরো কথা বলবো। তো এখানে আমাদের মেইন কথা ছিল কি, আমরা কিভাবে ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন ব্যবহার করব সেটা শিখতেছি। তাহলে আমাদের টার্গেট ছিল যে কিভাবে ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন লেখা যায় বা প্রোগ্রামে স্ট্রাকচারটা কেমন সেটা এখানে শেখা। কেমন, এখন দেখো এইখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, দুইটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল নির্ণয় করার একটা সি প্রোগ্রাম। তাহলে আমাদের যেহেতু দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে, তাহলে এই দুইটি সংখ্যা নিয়ে কাজ। তাহলে এই দুইটি সংখ্যাকে রাখার জন্য দুইটি ভেরিয়েবল আমাদের লাগবে, তাই না? তাহলে কি টাইপের ভেরিয়েবল সেটাও বলে দিতে হবে। কেমন, তাহলে আমাদের দেখো প্রোগ্রামে আমি কি করলাম, প্রোগ্রাম শুরু করলাম। কিভাবে শুরু করব বলো তুমি, এই যে হ্যাশ দিয়ে ইনক্লুড, তাই না? এই ইনক্লুড দিয়ে stdio.h দিলাম। তারপরে আমরা ইন্টিজার মেইন এই লিখলাম। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখো আমরা কি টাইপের ডেটা নিয়ে কাজ করব, দুইটা সংখ্যা, ইন্টিজার টাইপের ডেটা। এখন তাহলে এখানে ইন্টিজার ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2। দেখো এখানে ভালো করে খেয়াল করো, এই নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা ভেরিয়েবল, এখানে দুইটি ভ্যালু রাখতে পারবো। কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের। এই প্রোগ্রামে দেখো ইন্টিজার মেইন ফাংশনের প্রথমেই কিন্তু আমরা কি করব, এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে নেব। কি টাইপের ভেরিয়েবল আমরা এখানে ব্যবহার করব প্রোগ্রামে, কেমন, এটা মাথায় রেখো। এরপরে আমরা দেখো এই ভ্যালু অ্যাসাইন করতেছি। নাম্বার 1 রাখলাম কত, 12, এটা ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিচ্ছি। আর নাম্বার 2 ইকুয়াল টু কত তোমার এখানে 4। হ্যাঁ, তাহলে দেখো ভালো করে দেখো, এই নাম্বার 1-এ আমি রেখে দিছি কত, 12, এবং নাম্বার 2-তে রাখলাম কত, 4। এটা কিন্তু এই দুইটি সংখ্যার জন্য কাজ করবে, আর কোনো সংখ্যার জন্য কাজ করবে না। প্রোগ্রামটা এইভাবে তৈরি করা হয়েছে। এখন দেখো এখানে আমি একটা প্রিন্ট এফ লিখলাম, প্রিন্ট এফ। প্রিন্ট এফের ভিতরে আমি লিখছি নাম্বার 1 প্লাস নাম্বার 2 ইকুয়াল পার্সেন্টেজ ডি দিয়ে এই ব্যাকস্ল্যাশ এন, এন এর কাজটা আমরা একটু পরে দেখতেছি, এই কমা দিয়ে এই নাম্বার 1 প্লাস নাম্বার 2। ভালো করে খেয়াল করো,
দেখো এই ডাবল করে প্রিন্টএফ ফাংশনের কাজ কি আউটপুট প্রদর্শন করা। এখন দেখো এইখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 ডাবল কোটেশনের ভিতর আছে এই পার্সেন্টেজ ডি একটা আছে, তাই না? তার মানে এই পার্সেন্টেজ ডি জায়গায় একটা ইন্টিজার টাইপের ডেটা আউটপুট দেখাবে। তাহলে সেটা কি দেখাবে? এই ডাবল কোটেশন শেষ, কমা দিছি, এখানে দেখো নাম্বার 1 প্লাস নাম্বার 2 মানে এই নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করে কোথায় দেখাবে? এই পার্সেন্টেজ ডি জায়গায়। দেখো এই প্রিন্টএফ নাম্বার 1 প্লাস নাম্বার 2 ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, তার মানে এই নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করে এখানে দেখাবে এবং আউটপুটে এই টেক্সট হিসেবে প্রিন্ট করবে কি নাম্বার 1 প্লাস নাম্বার 2 ইকুয়াল, দেখো কত আসছে 16 আসছে। তার মানে 12 আর কত 16, এইটা যোগ করে কোথায় প্রিন্ট করেছে এখানে, আর এটা টেক্সট হিসেবে আসছে। এই ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে কি পরের লাইনে চলে আসা। দেখো আরো তো আউটপুট আছে এখানে, যেমন আমরা তোমার এইচটিএমএল প্রোগ্রামে দেখছিলাম নতুন লাইনে যাওয়ার জন্য কি বিআর ট্যাগ ইউজ করেছিলাম। সেম স্টাইলে এইখানেও আমরা কি করব ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করব। ওকে, তারপরে দেখো প্রিন্টএফ আরেকটা প্রিন্টএফ দিয়েছি, সেই প্রিন্টএফে নাম্বার 1 বিয়োগ নাম্বার 2 ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। তাহলে এখন আমরা কি করতেছি প্রিন্টএফ আরেকটা প্রিন্টএফ দিচ্ছি, এই প্রিন্টএফে লিখতেছি নাম্বার 1 বিয়োগ নাম্বার 2 ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এই ব্যাকস্ল্যাশ এন কমা নাম্বার 1 বিয়োগ নাম্বার 2। কেমন? এই দেখো তো তাহলে আউটপুটে কি দেখাবে? এই নাম্বার 1 বিয়োগ নাম্বার 2 ইকুয়াল এই দুইটা সংখ্যা বিয়োগ করে, দেখো 12 আর 4 বিয়োগ করলে কত হবে 8, এই দেখো 8 প্রিন্ট করছে। এরপর দেখো গুণ করার জন্য নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, মানে এই লেখাটা আসবে ইকুয়াল আসবে, এই পার্সেন্টেজ ডির জায়গায় কি এই দুইটি সংখ্যা গুণ করে এর ভিতর প্রিন্ট করে দেবে। কেমন? আচ্ছা, এরপরে আরেকটা ভাগ 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 করার জন্য দেখো তো এখানে সিম্বলটা কি দিয়েছে, দেখো তো প্রোগ্রামে যে এখানে প্রিন্টএফ, এই যে প্রিন্ট এফ দেওয়ার এখানে নাম্বার 1 এই যে এটা নাম্বার 2 ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এই ডাবল কোটেশন কমা এই নাম্বার 1 এই ভাগ নাম্বার 2। দেখো তো এই যে নাম্বার 1 ভাগ নাম্বার 2, এখানে দেখো এই ভাগের জন্য এই চিহ্নটা ব্যবহার করছে, তুমি এরকম ব্যবহার করতে পারবে না। তুমি মানে এই ছাড়া তুমি ভাবতে পারো যে নাম্বার 1 ভাগ নাম্বার 2 এরকম ভাবে দিয়ে দিই, এভাবে কিন্তু হবে না। এটা ভাগ জন্য কোন চিহ্নটা এটা, আর গুণের জন্য কোন চিহ্নটা এই স্টার। এই দেখো এখানে কি করেছে, গুণের জন্য কি স্টার দিয়েছে, হ্যাঁ স্টার দিয়েছে। তাহলে এইগুলো এটা আমরা প্রিন্ট করে দিলাম। তাহলে এইখানে দেখো আমরা দেখতে চাচ্ছিলাম দুইটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। কেমন? ওকে, দেখো এরপরে আমাদের একটা কি দেওয়া আছে, একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, দুইটা এখানে প্র্যাকটিস প্রবলেম। তো দুইটা প্র্যাকটিস প্রবলেমে আমাদের প্রথমটা কি বলছে যে একটি প্রোগ্রাম লিখো যাতে দুইটা ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল থাকবে। কি টাইপের ভেরিয়েবল? দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তাদের এই ভেরিয়েবল দুইটার নাম হবে যথাক্রমে একটা আছে বিল আন্ডারস্কোর জুন ও বিল আন্ডারস্কোর জুলাই। তাহলে দেখো এখানে খুবই মানে মনোযোগের সহিত শোনো, এখানে দুইটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে। ভেরিয়েবল দুইটির নাম কি? একটাকে বলা হয়েছে বিল আন্ডারস্কোর জুন ও বিল আন্ডারস্কোর জুলাই। এই দুইটা ভেরিয়েবলের কথা তারা বলে দিয়েছে। সমস্ত প্রোগ্রামে সাধারণত এরকম বলে দেবে না, যদি বলে দেয় তাহলে ভালো, আর যদি না বলে দেয় তাহলে তোমার দুইটি ভেরিয়েবলের নাম নিজেই ডিফাইন করে নিতে হবে, নাম ধরে নিতে হবে। বিল আন্ডারস্কোর জুন এর মান দেওয়া আছে কত? 500 ও বিল আন্ডারস্কোর জুলাই এর মান দেওয়া আছে কি 300। এখন দেখো আমার এখানে দুইটি ভেরিয়েবল আছে, এই দুইটি ভেরিয়েবলের মানও দেওয়া আছে। একটা হচ্ছে তোমার কি দেওয়া আছে 500, আরেকটা হচ্ছে কত 300। এখন আমার এখানে এবার নিম্নে বর্ণিত লেখাগুলো প্রিন্ট করো। দ্যাট মিনস আউটপুট দেখাতে বলছে। আউটপুট দেখানোর জন্য কি বলছে? দ্য টোটাল বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ, মানে এই দুইটা বিল আন্ডারস্কোর জুন এবং বিল আন্ডারস্কোর জুলাই এই দুইটা যোগ করে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা
এই ডট ডট জায়গায় বসাতে হবে। তাহলে কি টোটাল বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ কত আসবে 500, আর 300 যোগ করলে কত হবে 800, 800। তো এইখানে বসবে কত 800। দ্যাট মিনস কি বিল আন্ডারস্কোর জুন প্লাস বিল আন্ডারস্কোর জুলাই যোগ করে এইখানে বসাতে হবে, তাই না? আর কি বলছে আরেকটা লাইন প্রিন্ট করবে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ, তার মানে কি বিয়োগ করতে বলছে। তার মানে বিল আন্ডারস্কোর জুন বিয়োগ বিল আন্ডারস্কোর জুলাই, এটা করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা এইখানে বসাবো। তাহলে দেখো এই প্রোগ্রামটা আমার করতে বলা হয়েছে। তাহলে তুমি বেসিক মানে বেসিক কোড আমরা শিখছি আগেরটাই। তাহলে দেখো আগের যে প্রোগ্রামটা আমরা করেছিলাম ওইখানে কিন্তু দুইটি নাম্বার ডাইরেক্টলি তারা দিয়ে দিছিল। একটা আছে নাম্বার অন, নাম্বার অনে কত দিয়েছিল 12, আর নাম্বার 2 দিয়েছিল কত তোমার 4। হ্যাঁ, তো আমাদের দেখো ওইখানে যোগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, গুণ কিভাবে করে সেটা আমরা দেখছি। এবং একদম বেসিক প্রোগ্রাম অফ সি ল্যাঙ্গুয়েজের আমরা জানি। প্রথমে আমরা কি লিখবো দেখো, আমাদের প্রথমে লিখতে হবে কি ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড stdio.h, এটা আমরা লিখে নেব, কেমন? তারপর আমরা কি লিখবো ইন্টিজার মেইন, কেমন? এটা কি মেইন ফাংশন, এইটার থেকেই কিন্তু সি প্রোগ্রাম কাজ করা শুরু করবে। এরপরে আমরা কি দেবো সেকেন্ড ব্র্যাকেট, কেমন? এখন দেখো আমাকে কয়টা ভেরিয়েবল নিতে বলছে, 2টা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল 2টাকে ফার্স্টে আমরা কি করব ডিক্লেয়ার করে নেব যে আমি কি টাইপের ভেরিয়েবল এইখানে ব্যবহার করব, এবং কয়টা ভেরিয়েবল ব্যবহার করব 2টা। এর বেশি ভেরিয়েবল আমার ব্যবহার করা এই প্রোগ্রামে লাগছে না। কাজেই আমাকে এই 2টা ভেরিয়েবল তারা বলে দিয়েছে যে কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তাহলে আমরা এখানে ডিফাইন করে নিই ইন্টিজার বিল আন্ডারস্কোর জুন, হ্যাঁ, কমা বিল আন্ডারস্কোর জুলাই, কেমন? তাহলে এই 2টা ভেরিয়েবল কিন্তু আমরা এটাকে কি করছি ডিক্লেয়ার করে নিয়েছি। এটা কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, কেমন? এখন দেখো এটাকে বলা হয় ডিক্লেয়ার করা। আর এবার ভ্যালু অ্যাসাইন করব। আমাকে বলে দিয়েছে বিল আন্ডারস্কোর জুন এর মান কত হবে 500, এবং বিল আন্ডারস্কোর জুলাই এর মান কত হবে 300। তাহলে আমরা ভ্যালুটা বসাই দিই। যেমন ধরো আগের প্রোগ্রামটায় নাম্বার অনে কত দিয়েছিলাম, আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিয়েছিলাম, কেমন? কত 12। আর এইখানে কি বিল আন্ডারস্কোর জুন ইকুয়াল টু কত 500। এই আমি সেমিকোলন দেবো, প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কিন্তু সেমিকোলন। এখানে দেখো একটু জিনিস খেয়াল করো, বিল আন্ডারস্কোর জুন ইকুয়াল টু 500। এইখানে যেভাবে লিখবো, এখানে যেভাবে লেখা হবে কিন্তু সেটাই এইখানে লিখবো। এর 19-20 হলে কিন্তু হবে না, এটা মাথায় রেখো। কোনোভাবে ভেরিয়েবলের নেম এইখানে যে ভেরিয়েবলটা দিয়েছি যেভাবে লিখছি, যদি আমরা সবগুলো স্মল লেটারে লিখি তাহলে এখানেও কিন্তু স্মল লেটারে লিখতে হবে, কেমন? তো এরপরে আমার বিল আন্ডারস্কোর জুলাই কত হবে 300। এখানে আমরা এটা ভ্যালু অ্যাসাইন করছি, এটাকে কি করছি ডিক্লেয়ার করলাম। এখন দেখো আমার প্রিন্ট করতে হবে কি, এখানে তো ইনপুট নেওয়ার কোনো অপশন নাই, আসছে এখানে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা কিবোর্ড ব্যবহার করে কিন্তু কোনো ইনপুট নেব না প্রোগ্রামে। তার মানে এখানে এই প্রোগ্রামে কোনো ইনপুট নেওয়ার আমাদের প্রয়োজনীয়তা নেই। তাহলে এখানে আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করব না। এখানে কি ফাংশন ইউজ করতে হবে প্রিন্টএফ, মানে এখানে আমার প্রিন্ট করতে বলছে, মানে আউটপুট দেখাতে বলছে। আউটপুট দেখানো ফাংশন কি প্রিন্টএফ ফাংশন। তাহলে এখানে আমরা লিখলাম প্রিন্টএফ। এই প্রিন্টএফ দিয়ে আমাদের দেখো এখানে একটা টেক্সট লিখতে বলছে, তারপরে ভ্যালু দিতে বলছে, তবে দ্য টোটাল বিল অফ জুন অ্যান্ড জুলাই। তাহলে এখানে আমরা ডাবল কোটেশন দিয়ে লিখবো দ্য টোটাল বিল অফ জুন অ্যান্ড জুলাই, জুলাই ইজির পরে দেখো এইখানে আমার ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তাহলে %d, হ্যাঁ, কি ভ্যালুটা প্রিন্ট করবে এই 2টা ভেরিয়েবলের যোগফল, রাইট? দ্য টোটাল বিল যেহেতু বলছে, তাহলে বিল আন্ডারস্কোর জুন প্লাস বিল আন্ডারস্কোর জুলাই, কেমন?
এই দেখো এই দুইটি সংখ্যা যোগ করে এই বিল আন্ডারস্কোর জুন প্লাস বিল আন্ডারস্কোর জুলাই যোগ করে কোথায় বসাবে? এইখানে। কেমন? এখানে আমার এক লাইনে ধরি নাই, সেই জন্য আমি নিচে লিখছি। কিন্তু দেখো এইখানে প্রিন্টএফের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখছি দ্য টোটাল বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ পার্সেন্টেজ ডি, মানে কি এইখানে এই দুইটি সংখ্যা যোগ করে এখানে বসাবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এর পরে আমরা আরেকটা লাইন প্রিন্ট করব না, সেজন্য আমরা কি দেব? এইখানে আমাদের আরেকটা ব্যাকস্ল্যাশ এন দেব। কেমন? তারপরে কমা দেব। বিষয়টা মনে হয় বুঝতে পারছো? এরপরে দেখো আমাদের আরেকটা প্রিন্ট করতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ এটা। এখন দেখো আমরা যদি এই প্রোগ্রামটা দেখি, আমার প্রোগ্রামটা করা আছে, আমি তোমাদের দেখাই দিই। তো এখানে দেখো আমাদের ওকে, দেখো আমাদের এখানে তুমি একটু খেয়াল করে দেখো, ইনক্লুড করলাম studio.h। কেন করলাম? জাস্ট আমাদের এই যে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করছি, এই প্রিন্টএফ ফাংশনের ডেফিনেশনটা এই হেডার ফাইলে ইনক্লুড করা আছে, সেজন্য আমরা প্রোগ্রামের শুরুতে এই ইনক্লুড ফাংশনটা, এই ইনক্লুডটা করে নিব। কোন কাকে ইনক্লুড করব? studio.h কে। কেমন? তারপর আমরা মেইন ফাংশনে গেলাম, মেইন ইন্টিজার বিল আন্ডারস্কোর জুন অ্যান্ড আমার কমা দিয়ে দিলাম কি বিল আন্ডারস্কোর জুলাই। বিল আন্ডারস্কোর জুনে 500 500, বিল আন্ডারস্কোর জুলাইতে 300 300। প্রিন্টেড দ্য টোটাল বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ পার্সেন্টেজ ডি। এখানে আমরা ব্যাকস্ল্যাশ এন দেখো এখানে ইউজ না করে এইখানে ইউজ করছি। এটা এভাবে করলেও হবে, তুমি এইখানে দাও, সেটাই বেটার হবে। তো আমরা এই ব্যাকস্ল্যাশ এন দিলাম। কেমন? আর এইটা এই এনটা আমরা উঠিয়ে দিলাম। দেখো ওকে, তাহলে এটাকে আমরা সেভ করি। এখন দেখো তারপরের লাইন কি আসছে? দ্য প্রিন্টএফ আরেকটা লাইন প্রিন্ট করব, দ্য ডিফারেন্স বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ পার্সেন্টেজ ডি, ডাবল কোটেশন কমা দিয়ে বিল আন্ডারস্কোর জুন কমা বিয়োগ বিল আন্ডারস্কোর জুলাই। দেখো তো এই দিয়েছি না? হ্যাঁ দেখো, তারপরে আমরা সেমিকোলন দিলাম। এবার দেখো এখানে তুমি একটা রিটার্ন 0 দিতে পারো। রিটার্ন 0 কেন দেব? কারণ এই যে আমরা ইন্টিজার মেইন ফাংশন দিছি, ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ কি? দেখো ফাংশন আমরা কাকে বলি? ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা কিছু ইনপুট দিই, সেই ইনপুট অনুসারে সে কিছু আউটপুট প্রদর্শন করে। তাহলে যেহেতু এখানে মেইন একটা ফাংশন, এই ফাংশনের কাজ কি? কিছু আউটপুটে বের করে দেওয়া। কিন্তু এই ফাংশনে আমরা ইন্টিজার মেইন টাইপের, ও আশা করবে ইন্টিজার টাইপের একটা ডেটা সে কি করবে? রিটার্ন করবে। কিন্তু আমরা আসলে এখানে কোনো ডেটা রিটার্ন করতে চাচ্ছি না, তাহলে এখানে রিটার্ন 0। কেমন? এটা তুমি এই লাইনটা তুমি সমস্ত প্রোগ্রামের শেষে দিয়ে দিতে পারো যদি চাও, আর না দিলেও আসলে সমস্যা ধরে না। এখন দেখো এই প্রোগ্রামটা আমরা সেভ করলাম। সেভ করার পরে এই প্রোগ্রামটাকে প্রথমে কি করতে হবে? আগে আমাদের কম্পাইল করতে হবে, দ্যাট মিনস অবজেক্ট কোডে রূপান্তর করতে হবে। যদি কোনো ইরর থাকতো কিন্তু এখানে লাল কালি দিয়ে দেখতো। যেমন ধরো আমরা এইখানে কোনো সেমিকোলন দিলাম না, দেখো তো এখানে সেমিকোলন দিলাম না। এখন এইটাকে যখন আমরা কম্পাইল করব, এটাকে কম্পাইল করি, দেখো এখানে একটা লাল দাগ দিয়েছে, দ্যাট মিনস এখানে ভুল হয়েছে। কি ভুল সেটাও বলে দেবে, কিন্তু এক্সপেক্টেড সেমিকোলন বিফোর প্রিন্টএফ, এই যে ডাইরেক্টলি বলে দিয়েছে। দেখো আমরা বলেছিলাম যে গ্রামাটিক্যাল ইরর মিনস হচ্ছে কি সিনট্যাক্স ইরর। এই সিনট্যাক্স ইররে কি বলেছিলাম? সেমিকোলন না দেওয়া, কমা না দেওয়া, প্রিন্টএফের জায়গায় প্রিন্ট লিখে দেওয়া, এই যে গ্রামাটিক্যাল যে ইররগুলো হবে, যেটাকে আমরা বলছিলাম কি কম্পাইল টাইম ইরর। কেমন? তো এইটা কম্পাইল করার সময় ধরে ফেলতে পারে কে? কম্পাইলার। সেজন্য আমরা এটাকে বলছি কম্পাইল টাইম ইরর। তাহলে এটাকে আবার ঠিক করে দিলাম। এটা আমি প্রোগ্রামটা রান করলাম, কম্পাইল করলাম। দেখো এখানে এবার কোনো প্রবলেম নাই, ইরর 0, ওয়ার্নিংও 0। এখন এইটাকে যদি আমি রান করি, প্রোগ্রামটাকে এক্সিকিউটে যে রান করব, রান করলে দেখো এইখানে দেখাচ্ছে দ্য টোটাল বিল অফ জুন অ্যান্ড জুলাই ইজ 800 and the difference between, এই যে পরের লাইনে দেখাচ্ছে the difference bill of June and July is 200। বিষয়টা কি বুঝছো? তাহলে এইভাবে আসলে আমরা কি করি? প্রোগ্রাম করি। কেমন? তো এখানে আমি দেখাই দিলাম যে কিভাবে আমরা প্রোগ্রামটা করব। তুমি দেখো তোমার কাছে তো হয়তো এত ইনস্ট্রুমেন্ট নাই, কম্পাইলার নাই, তুমি অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নিতে পারো ডেভ C++।
এটা ডাউনলোড দিতে পারো, বা তো কোড ব্লকস এটা তুমি ডাউনলোড দিতে পারো, দিয়ে প্র্যাকটিস করতে পারো। এখন দেখো, তাহলে এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম, আমাদের আগে ফার্স্টে আইডেন্টিফাই করে নিতে হবে এখানে কি টাইপের ভেরিয়েবল আমরা লিখব এবং কি কথা বলছে। কেমন? তো এখানে পরের যে প্রোগ্রামটা দেখো, পরের প্রোগ্রামে কি আছে বলছে, একটি প্রোগ্রাম লিখো যাতে দুইটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল থাকবে। এখানেও কিন্তু তোমাকে বলে দিয়েছে যে দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাদের একটির নাম হবে ইয়ারলি আন্ডারস্কোর ফি, আরেকটা হচ্ছে টোটাল আন্ডারস্কোর মান্থ। তাহলে এখানে দুইটি ভেরিয়েবল ইন্টিজার টাইপের, একটা আছে ইয়ারলি আন্ডারস্কোর ফি ও আরেকটা আছে কি টোটাল আন্ডারস্কোর মান্থস। এখন ইয়ারলি আন্ডারস্কোর ফি এর মান হচ্ছে 36,000 টাকা ও টোটাল আন্ডারস্কোর মান্থস এটার মান হচ্ছে কি 12। কেমন? মানে 1 বছর। এখন আমাকে আউটপুটে দেখাতে হবে দ্য টোটাল ফি অফ 2 ইয়ার ইজ, মানে 2 বছরের ফি কত হবে। ইয়ারলি ফি কত বলো তো? 36,000 টাকা। তাহলে 2 বছরের ফি কত হবে আমাদের, বা 72,000 টাকা। এখন তার মানে কি, আমার দেখো এইখানে ইন্টিজার আমরা কি লিখবো, ইয়ারলি আন্ডারস্কোর ফি কমা টোটাল আন্ডারস্কোর মান্থস। কেমন? এই মান্থস লিখে দিলাম। এরপরে দেখো ইয়ারলি ফি কত দিব, ইয়ারলি ফির ভ্যালু কত হবে 36,000 টাকা ইকুয়াল 36, সেমিকোলন দেব, টোটাল আন্ডারস্কোর মান্থ কত 12। এইবার আমি প্রিন্ট এফ লিখবো। এই প্রিন্ট এফের ভিতরে দেখো কি লিখবো, প্রিন্ট এফে লিখবো দ্য টোটাল ফি ফর 2 ইয়ার্স ইজ, তার মানে এইখানে আমি দেবে পার্সেন্টেজ ডি দিল, এই ব্যাকস্ল্যাশ দিলাম, এই কমা। তুমি কি করতে পারো, ইয়ারলি আন্ডারস্কোর ফি কে 2 দিয়ে গুণ দিতে পারো, আবার ইয়ারলি আন্ডারস্কোর ফি প্লাস ইয়ারলি আন্ডারস্কোর ফি, তোমার যেটা ভালো লাগে। আমি এখানে দিলাম ইয়ারলি আন্ডারস্কোর ফি এই গুণ 2। দেখো তো এই ইয়ারলি ফিটাকে 2 দিয়ে গুণ করে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা কোথায় বসাবে, সেই রেজাল্টটা আমাদের এইখানে বসায় দেবে, আর সাথে কি এই লেখাটা প্রিন্ট করবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো পরের একটা লাইন দেখাবে, দ্য মান্থলি ফি অল, মানে ইয়ারলি ফি কত ছিল 36,000 টাকা এবং টোটাল মান্থ কত 12। তাহলে আমার এখন কি করবে, পরের লাইনে প্রিন্ট করবে, সেই প্রিন্ট এরকম দিবে দ্য মান্থলি ফি ওয়াজ দিয়ে পার্সেন্টেজ ডি কম, ডাবল কোটেশন শেষ, কমা। দেখো ইয়ারলি ফি ভাগ হচ্ছে কত, আমার ভাগ হচ্ছে টোটাল মান্থ, টোটাল আন্ডারস্কোর মান্থ। কেমন? এই যে দেখো এইটা ভাগ করে এই রেজাল্টটা কোথায় প্রদর্শন করবে, এখানে দ্য মান্থলি ফি অজ, তারপর ওই সংখ্যাটা ওইখানে বসিয়ে দেবে। আশা করি তুমি বুঝছো, তাই না? তো একটু কম টাইম নিয়ে কিন্তু এই প্রোগ্রাম দুইটা দেখবা। এখন দেখো এরপরে আমাদের আছে 2টি সংখ্যা ইনপুট নিয়ে এর যোগফল নির্ণয় করার সি প্রোগ্রাম, তাই না? 2টি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট। প্রথমে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টটা দেখে নিই। তো অ্যালগরিদমের ভিতর কি দেখো, 2টি সংখ্যা যোগ করব। তা 2টি সংখ্যা যোগ করতে তুমি কি করবা, আগে 2টি সংখ্যা ইনপুট নেবে। কেমন? এখানে কিন্তু বলে দিই নাই যে এই সংখ্যার জন্য, তার মানে কি তোমার কিবোর্ডের থেকে 2টি সংখ্যা ইনপুট নেবে। তাহলে আমরা এখানে কিভাবে সলভ করব, তাহলে 2টি সংখ্যা আমরা ইনপুট নেব, সেই ইনপুট যে 2টি সংখ্যা নিব সেটা যোগ করে আমার সেই যোগফল রেজাল্টটা প্রদর্শন করতে হবে। এইটাই হচ্ছে বেসিক কথা। এখন দেখো তাহলে ধাপটা আমরা অ্যালগরিদমটা কিভাবে লিখবো। ধাপ 1 এ শুরু করলাম, ধাপ 2 তে এ ও বি চলকের মান গ্রহণ করলাম। মানে কি, আমার যে 2টি সংখ্যা ইনপুট নিতে হবে, এই 2টি সংখ্যা ইনপুট নিয়ে একটা কিছুর ভিতরে রাখতে হবে। তাহলে এটা যে আমরা কিবোর্ড দিয়ে যে সংখ্যাটা নিব, মনে করো একটা নিলাম 300 আর একটা নিলাম 200, 200 এবং 300 সাপোজ। তাহলে 200 কার ভিতরে রাখবো, এর ভিতরে,
300 কার ভিতরে রাখবো, বির ভিতরে। সেই জন্য বলা হয়েছে এ ও বি চলকের মান গ্রহণ। তাহলে তুমি কি কিবোর্ডের থেকে নেবে। আচ্ছা, সি ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করি। এখন সি না দিয়ে তুমি সাম দিতে পারো, এসইউএম, সাম ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করি। কেমন? তারপর কি সাম চলকের মান প্রদর্শন, তারপর শেষ। কেমন? এটা কি আমরা করলাম অ্যালগরিদম। আর ফ্লো চার্ট কি হবে, এই শুরু করলাম, ইনপুট নিলাম, তুমি লিখলা ইনপুট এ কমা বি, দেন সাম ইকুয়াল টু এ প্লাস বি তুমি নিতে পারো। আর সাম এটা কি, এই দেখো এইটা সামান্তরিক, সামান্তরিকের কাজ কি আউটপুট প্রদর্শন করা এবং ইনপুট নেওয়া। তাহলে প্রিন্ট সাম, এটা দিয়ে তারপর শেষ। এটা আমাদের ফ্লো চার্ট। কেমন? এখন দেখো তাহলে এই প্রোগ্রামটা যদি আমি করি, কিভাবে করব? আমাদের দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করার প্রোগ্রামটা দেখাবো। তাহলে দেখো এখানে আমাদের কয়টা চলক ব্যবহার করতেছি, আমরা দুইটি সংখ্যা ইনপুট নিচ্ছি, ওই দুইটি সংখ্যাকে ইনপুট নিয়ে দুইটি চলকের ভিতরে রাখতেছি, আর কি ওই দুইটা যোগ করে একটা চলকের ভিতরে রাখতেছি। সেটা কোন চলক? সাম। তাহলে এখানে আমরা কয়টা চলক ব্যবহার করব? 3টা চলক। তাহলে এ, বি আর সাম, এই 3টা চলক সাধারণত আমরা নিচ্ছি। কেমন? তাহলে এখানে আমার আইডেন্টিফাই করতে হবে এই প্রোগ্রামটা করার জন্য আমাদের কয়টি চলক প্রয়োজন হবে। তাহলে আমরা দেখলাম এখানে 3টি চলকের প্রয়োজন হবে। এখন চলকগুলো কি ধরনের হবে সেটাও আমার আইডেন্টিফাই করতে হবে। যেহেতু এখানে কিছু বলে দিই নাই, তাহলে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা যদি প্রোগ্রাম লিখি, তাহলে এটা লিখলাম, এই ইনক্লুড করে নিলাম, ইনক্লুড stdio ডট এইচ, দেন ইন্টিজার মেইন, এটা লিখলাম, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখো ইন্টিজার এ কমা বি কমা সাম। কেমন? এই যে ইন্টিজার টাইপের 3টি ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করলাম। এবার দেখো আমার ইনপুট নিতে হবে, তাই না? ইনপুট কয়টা ভ্যালু নেব? 2টা ভ্যালু। কার কার ভিতরে রাখবো? এর ভিতরে এবং বি এর ভিতরে। এখন দেখো আমাদের যেখানে এখানে ইনপুট নেওয়ার জন্য ফাংশন কি? স্ক্যানএফ। তাহলে আমি লিখলাম স্ক্যানএফ, স্ক্যানএফ নিয়ে দিয়ে আমার 2টি সংখ্যা ইনপুট নেব। কি টাইপের সংখ্যা? ইন্টিজার টাইপের। তাহলে এবার এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলে দেবো %d, এই ডাবল কোটেশন শেষ, কমা। প্রথম সংখ্যাটা কার ভিতরে রাখবে? এর ভিতরে। দ্বিতীয় সংখ্যাটা বি এর ভিতরে। কেমন? এই যে এখন দেখো তুমি যেখানে ইনপুট নেওয়া মানে স্ক্যানএফ মানে কি? ইনপুট নেবে। তাহলে কি টাইপের ডাটা কি নেব সেটা আউটপুটে দেখালে ভালো হবে না, যে আমি এইটা আমাকে দাও, মানে প্রোগ্রাম চাচ্ছে আমাকে এইটা দাও। তাহলে সেই জন্য আমরা সাধারণত দেখবা প্রতিটা স্ক্যানএফের আগে আমরা একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ মানে কি? ইনপুট নেব। কি নেব ইনপুট সেটা বলে নেব। হ্যাঁ, তাহলে এইখানে আমরা একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। প্রিন্টএফ ফাংশন ডাবল কোটেশন দিলাম, প্লিজ, আমরা লিখলাম প্লিজ এন্টার 2 নাম্বারস। ঠিক আছে, এই দিয়ে নিলাম। তাহলে দেখো আমার এখন হচ্ছে মিনিংফুল হচ্ছে যে প্রিন্টএফ দিয়ে বললাম প্লিজ এন্টার 2 নাম্বারস। এবার স্ক্যানএফ দিয়ে ইনপুট নিলাম। এবার দেখো সাম ইকুয়াল টু আমার এ প্লাস বি নির্ণয় করলাম। দেখো তো এ আর বি যোগ, এখানে ইনপুট নিছি, এ আর বি যোগ করে কার ভিতরে রাখছে? সাম। এখন সামের মানটা প্রদর্শন করব। তাহলে আবার একটা প্রিন্টএফ ফাংশন নেব, এই প্রিন্টএফ দিয়ে আমি লিখতে পারি সাম ইকুয়াল টু %d, এই কমা দিয়ে সাম। দেখো এখন তুমি বলতে পারো যে স্যার এইখানে এসটা বড় হাতে দিয়েছো কেন, এটা বড় হাতে দিলেন কেন? এখন এইখানে আমি তো এটা তো একটা টেক্সট হিসেবে প্রিন্ট করবে, এটা তো আমার ভেরিয়েবল না। কেমন? এখানে আমি যা খুশি তাই দিতে পারি ডাবল কোটেশনের ভিতরে। কেমন? কিন্তু এইটাকে আমরা নড়াতে পারি না। এইখানে এই সাম মানে কি? একটা ভেরিয়েবল। কার? এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের মানটা এইখানে প্রিন্ট হবে। তাহলে তোমার আউটপুটে দেখাবে কি? সাম ইকুয়াল টু, তোমার যদি সংখ্যাটি নি, একটা সংখ্যা নি 200 আর একটা সংখ্যা যদি 300 নি, তাহলে এখানে দেখাবে কি? 500। কেমন? আউটপুটে কিন্তু এইরকম রেজাল্ট দেখাবে। বিষয়টা বুঝছো? তাহলে আমাদের এটা লেখার পরে তুমি চাইলে এখানে রিটার্ন 0 দিয়ে দিলা। কেমন? রিটার্ন 0, এই সেমিকোলন শেষ, সেকেন্ড ব্র্যাকেট। কেমন? তাহলে এই আমার মেইন ফাংশনের কাজ এখানে শেষ হচ্ছে। তাহলে এখানে আমরা কি করলাম? 2টি সংখ্যার ইনপুট নিয়ে সেই ইনপুটের
যোগফল আমরা এখানে প্রদর্শন করে দিলাম। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করব সেটা দেখলাম। এখন দেখো আমাদের পরবর্তী যে স্লাইডটা আছে এখানে সেই প্রোগ্রামটা দেওয়া আছে। দেখো এখানে আমি প্রিন্টএফ ফাংশন ইউজ করি নাই, না করে দিয়েছি। তো আমরা এখানে একটা প্র্যাকটিস প্রবলেম একটু দেখি, যে একটি প্রোগ্রাম লিখো যাতে দুইটি ইন্টিজার ইনপুট নেবে এবং তাদের গুণফল নির্ণয় করবে। তাহলে ইনপুট নেবে কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। আর এখানে গুণফল প্রদর্শন করবে, এখানে যোগফল না। তাহলে গুণফল প্রদর্শন করার জন্য এখানে আমরা সাম না দিয়ে একটা ভেরিয়েবল দিলাম প্রোডাক্ট, PROD, প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে আমরা এটা নিলাম ইনপুট, নেওয়ার পরে এই সামের জায়গায় কি দিলাম? PROD। কেমন? এরপরে এই সামের জায়গায় আমরা দিলাম PROD, আর এইখানে আমরা একটু চেঞ্জ করে দিলাম যে প্রোডাক্ট PRODUC, প্রোডাক্ট ইকুয়াল টু আর সেম অ্যাজ থাকবে। কেমন? তাহলে তোমরা এটা আশা করি পারবে। এরপরে দেখো একটি প্রোগ্রাম লেখো যা 3টি ইন্টিজার ইনপুট নেবে। তখন কয়টা ভেরিয়েবল? আমার 3টা সংখ্যা ইনপুট নেবে। তাহলে আমরা A B C এর ভিতরে রাখি 3টি সংখ্যা, এরপরে তাদের যোগফল, তাহলে সাম ইকুয়াল টু কি? A প্লাস B প্লাস C। প্রোগ্রাম শেষ। একদম এইভাবে আমরা পড়বো, আশা করি পারবে। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা অনেক সময় পরীক্ষায় আমাদের আসে, সেটা হচ্ছে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা, মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এটাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা। তাহলে এইখানে আমাদের ইনপুট নিতে হবে কাকে? সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে। আর কনভার্ট করবো কোন হিসেবে? তোমার আমরা কনভার্ট করবো ফারেনহাইট স্কেলের তাপমাত্রায়। কেমন? তাহলে এটা বুঝছো, আমরা ইনপুট নেব সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং কনভার্ট করব ফারেনহাইট স্কেলে। এখন দেখো আমাদের এই যে তাপমাত্রা মাপার জন্য যে স্কেলগুলো আছে, স্কেলের ভিতরে একটা রিলেশন আছে, আমরা জানি, তোমরা সবাই অনেকেই জানো। T/5 ইকুয়াল টু F-32 বিয়োগ ভাগ হচ্ছে 9 ইকুয়াল টু K-273 ভাগ হচ্ছে 5। এরকম এই রিলেশন তুমি জানো। এখানে দেখো আমরা সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে বলছে। তাহলে আমাদের রিলেশন কোন দুইটার ভিতরে? এই দুইটার ভিতরে। তাহলে C/5 ইকুয়াল টু F-32 ভাগ হচ্ছে 9। এখানে F-32 ইকুয়াল টু C ভাগ 5 গুণ হচ্ছে 9, এভাবে লেখা যায়। কোনাকুনি গুণ করলাম, তাহলে F ইকুয়াল টু কি থাকে? C/5 গুণ 9 প্লাস 32। কেমন? তাহলে দেখো এখানে আমার এইটাই হচ্ছে প্রসেস করতে হবে, তাই না? আমরা ইনপুট নেব সির মান, সেই সির মানটা এখানে বসে 5 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করবে, প্লাস করবে 32। রাইট? বুঝতে পারছো আশা করি। তাহলে এই যে প্রবলেমটার সলভ আমরা কিভাবে করব, তার জন্য আমাদের কি করতে হবে? একটা অ্যালগরিদম ডিজাইন করতে হবে। তো অ্যালগরিদমটা কি? প্রথমে শুরু করলাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রায় ইনপুট নিলাম, ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি, তারপর F ইকুয়াল টু C/5 গুণ 9 প্লাস 32 নির্ণয় করি। কেমন? এটা নির্ণয়, তারপর এই F এর মানটা প্রদর্শন করি, তারপর শেষ। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে F এর মানটা সাধারণত ভগ্নাংশ আসার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সেলসিয়াস স্কেল এই সি এর মানটা তুমি ইন্টিজার নিতে পারো। আবার তুমি যদি চাও তাহলে দুইটাই ফ্লোট টাইপের ভেরিয়েবল নিতে পারো। কেমন? সি এবং এফ। কেমন? এটা তোমার আইডেন্টিফাই করতে হবে। তুমি যখন প্রোগ্রাম করবা, করার আগে তোমার চিন্তা করতে হবে যে আমি কি টাইপের ভেরিয়েবল নিব। এখানে ভেরিয়েবলটা কি টাইপের হবে, যে ইন্টিজার টাইপের না ফ্লোট টাইপের। তুমি দেখো এইরকম যখন ক্যালকুলেশন করবে, সাধারণত এফ এর মান ভগ্নাংশ আসার সম্ভাবনা অনেক বেশি। এখন তুমি যদি ইন্টিজার নাও তাহলে ভগ্নাংশ পার্টটা বাদ চলে যাবে। কেমন? কাজেই আমার এই সি এবং এফটাকে ফ্লোট টাইপের নিলে হবে। এখন দেখো আমরা ফ্লো চার্টটা কি দেখি। শুরু করলাম সি এর মান গ্রহণ, তাহলে ইনপুট সি নিলাম, এই যে আমার কোনটা তোমার সামান্তরিকের ভিতরে। তারপরে আমরা এই প্রসেস করলাম, প্রসেস কোনটায় আসবে? আয়তক্ষেত্রের ভিতরে। এফ ইকুয়াল টু 9C/5 যোগ 32, এফ এর মান প্রিন্ট করে দেবো, তারপর শেষ। এখন দেখো এর প্রোগ্রামটা যদি আমরা দেখি, আগে আমাদের চিন্তা করতে হবে এখানে কয়টা ভেরিয়েবল নিতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে আমাদের ইনপুট হিসেবে নেব সেই সির মান, আর ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসছে সেটা কার ভিতরে রাখবো? এফ এর মাধ্যমে। একটা মিনিংফুল নাম দিলা। সি বলতে বোঝাচ্ছে সেলসিয়াস স্কেল, আর এফ বলতে বোঝাচ্ছে ফারেনহাইট স্কেলের রিডিং। কেমন? তো আমরা এখানে দেখো বুঝতে পারছি যে দুইটা ভেরিয়েবল নেবো, তো দুইটাই আমরা ফ্লোট টাইপের নিয়ে নিলাম, বিকজ
এফ এর মান ফ্লোট আসার সম্ভাবনা বেশি, কাজেই আমি এটা এফটাকে ফ্লোট টাইপে নিলাম, সাথে সাথে সি কেও নিলাম। তুমি আলাদাভাবে নিতে পারো, কিন্তু একটু ঝামেলা মনে হবে, সেই জন্য আমি বললাম। তাহলে আমরা প্রথমে কি করব, হ্যাশ দিয়ে ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট ফ্লোট সি কমা এফ। দেখো এখানে আমি ছোট হাতের এফ নিয়েছি, তুমি চাইলে বড় হাতের এফ নিতে পারো ভেরিয়েবল হিসেবে, কেমন? তাহলে এখানে দেখো আমাদের তাহলে ইনপুট নিতে হবে, ইনপুট কার মান নেব, সির মান, তাই না? তাহলে প্লিজ এন্টার রিডিং অফ সেলসিয়াস, সেলসিয়াস স্কেল। তুমি এটা সুন্দর একটা মিনিংফুল একটা কিছু দিতে পারো। তারপর আমরা কি দেবো, স্ক্যান অ্যাপ। আমরা তোমাকে বলছি কি প্রত্যেকটা স্ক্যান অ্যাপ মানে স্ক্যান অ্যাপ কি করে, ইনপুট নেয়, কি নেবে এখানে ইনপুট সির মান। সি বলতে কি বোঝাচ্ছে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এখন তুমি উপরে এই যেটা রিডিং নেবা, যেটা ইনপুট নেবে, সেই ইনপুট কি নেবে সেই কথাটা যদি একটু বলে দাও সুন্দর হয়। সেটা কি করব, আমরা প্রিন্টএফ ফাংশনের ভিতরে বলে দেবো। এই যে প্রিন্টএফ ফাংশনে বললাম প্লিজ এন্টার রিডিং অফ সেলসিয়াস স্কেল, এই ব্যাকসেল আসেন, তুমি চাইলে দিলে, না চাইলে নাই, এই ডাবল কোটেশন দিয়ে সেমিকোলন দিলা। স্ক্যান অ্যাপ দিয়ে এই কি টাইপের ইনপুট নেব, আমরা ফ্লোট টাইপের, যেহেতু আমরা সিরটাকে বলেছি কি ফ্লোট, তাহলে পার্সেন্টেজ এফ ডাবল কোটেশন শেষ কমা এম্পারসেন্ট সি, এই সেমিকোলন। তারপর কি এফ ইকুয়াল টু সি বাই, এই যে এই ক্যালকুলেশন এটা রেখে দেবো, এফ ইকুয়াল টু সি বাই 5 গুণ 9 প্লাস 32। এটা আমি বের করে নিয়ে আসবো, কেমন? এটা প্রোগ্রামের ভিতরে তোমার করতে হবে না, কিন্তু এটা তোমার খাতায় রাফ হিসেবে করবা। তারপর কি এই এফ এর মানটা প্রদর্শন করব, প্রিন্ট এফ দিলাম। দ্য কনভার্টেড টেম্পারেচার ইজ, আমি একটা কোলন দিয়েছি ভালো দেখানোর জন্য, এই পার্সেন্টেজ 0.3f। দেখো এখানে আমাদের আবার একটা নতুন জিনিস আসছে, পার্সেন্টেজ 0.3f, কেমন? এফ বলতে কি বোঝাচ্ছে, ফ্লোট টাইপের ডাটা এখানে আউটপুটে দেখাবে, এই ডাবল কোটেশন শেষ কমা দিয়ে এফ। তার মানে কি এইখানে আমার এই এফ এর মানটা এইখানে প্রদর্শন করবে, রাইট? এখন দেখো 0.3f দিলেন কেন স্যার? এত মানে যেহেতু ইন্টিজার টাইপের ডেটা যদি প্রিন্ট করতে চাই তাহলে পার্সেন্টেজ ডি, ফ্লোট টাইপের ডাটা যদি প্রিন্ট করতে চাই পার্সেন্টেজ এফ দিতে বলছেন। এই তুমি পার্সেন্টেজ 0.3f দিলাম কেন, তোমার একটা কোশ্চেন হতে পারে। সেটার কারণ কি, দেখো আমাদের কোনো একটা সংখ্যার পরে ধরো 2.7356 এরকম, তখন যদি আমরা পার্সেন্টেজ 2f দিই, পার্সেন্টেজ 0.2f দিলে আমার দুইটি অঙ্ক দেখাবে, এখানে দেখাবে, এখানে 4 করে দেবে। এরপরে যদি আমার 0.3f দিই তাহলে 3টি অঙ্ক দেখাবে, কেমন? দশমিকের পরে কয়টা অঙ্ক দেখাবে, 3টা। এই জন্য আমার 0.3f দেওয়া, এই ছাড়া আর কিছু না। তুমি চাইলে পার্সেন্টেজ এফ দিয়ে দিতে পারো, কেমন? এটাই হচ্ছে আমার সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট, দ্য কনভার্টেড টেম্পারেচার ইজ পার্সেন্টেজ 0.3f দিয়ে ডাবল কোটেশন শেষ এই কমা দিয়ে এফ এর মানটা এখানে প্রিন্ট করাই দেবো, মানে কার মান প্রিন্ট করবে, এফ এর মান, কেমন? তাহলে এই প্রোগ্রামটা আশা করি তুমি পারবে। এখন দেখো আমাদের এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, সেটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিন স্কেলের তাপমাত্রায় রূপান্তর করো। তাহলে সেলসিয়াস স্কেল এবং কোন স্কেলের ভিতরে রিলেশন নেব, সেলসিয়াস আর কেলভিন স্কেল। তো এটা কি c/5 ইকুয়াল টু k - 273 ভাগ হচ্ছে 5, এই 5 উঠাই দিলাম, c ইকুয়াল টু কি km - 273। আমার কি বলছে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিন স্কেলে কনভার্ট করা, তাহলে c + 273 এইটা আসছে কিন্তু আমার কি প্রসেস। তাহলে আমার ইনপুট নেব কার মান, সির মান। সি কে আমরা ইন্টিজার ধরতে পারি, তুমি চাইলে ইন্টিজার ধরো, সমস্যা নাই। তার কে টাকেও ইন্টিজার ধরতে পারো। এখন ফ্লোট যদি তুমি না ধরতে চাও তাহলে আমি দেব প্লিজ এন্টার রিডিং অফ সেলসিয়াস স্কেল, স্ক্যান অ্যাপ দিয়ে পার্সেন্টেজ যদি ইন্টিজার টাইপের নাও পার্সেন্টেজ ডি দেবা, কমা দিয়ে এম্পারসেন্ট সি, তারপর লিখবো কে ইকুয়াল টু সি প্লাস 273 সেমিকলন, তার দেন প্রিন্ট অ্যাপ দিয়ে দেবো কনভার্টেড টেম্পারেচার ইজ পার্সেন্টেজ ডি। কেন, আমি ইন্টিজার টাইপের ডাটা যদি ইনপুট নিই মানে ডিক্লেয়ার করি ইন্টিজার টাইপের, তখন আমি পার্সেন্টেজ ডি দিয়ে দেবো, এফ এর কে এর মান এখানে কে বসিয়ে দেবো, শেষ। এখন দেখো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কেলভিন স্কেলে রূপান্তর করো, আশা করি তুমি পারবে। এখানে একটা প্রোগ্রাম আছে, একটি প্রোগ্রাম লিখো যা মাইল ইনপুট নেবে, এটা বলছে ডাবল টাইপের ডাটা। যদি বলে দেয় ডাবল, তাহলে ডাবল টাইপের ডেটা আমরা ডিক্লেয়ার করব কি ডাবল, DOUBLE ডাবল। এখানে দেখো আমরা ইনপুট নেব কি, ইনপুট নেব মাইল, আর কনভার্ট করব কিসে, কিলোমিটারে, ঠিক আছে? আমরা জানি কি 1 মাইল সমান কত কিলোমিটার,
1.61 কিলোমিটার। আমরা জানি 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। কেমন? তাহলে আমরা কিসে কনভার্ট করব? কিলোমিটারে। তাহলে যেটা মাইল ইনপুট নেব, কি ইনপুট নেব? মাইল। তাহলে এই মাইলটা এর সাথে গুণ করে দেব। যে মাইলটা নেব, এমটা নিলাম, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম এম, এর সঙ্গে আমরা 1.61 গুণ করে দেব। গুণ করে কার ভিতরে রাখবো? এম এর ভিতরে, মানে কিলোমিটার। বিষয়টা বুঝছো? তাহলে এইখানে দেখো ভগ্নাংশ আসার সম্ভাবনা বেশি, তাহলে তোমার একটা বড় রকমের সংখ্যা আসতে পারে, সেই জন্য তারা বলছে ডাবল নাও। তাহলে আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিলাম, ডাবল টাইপের ভেরিয়েবল প্রোগ্রামের শুরুতে। কেমন? তুমি চাইলা এই যে ইন্টিজার মেইন, এই মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এর আগে তুমি কি লিখলা? ইনক্লুড stdio.h। কেমন? এবার ডাবল DOUBLE, এখানে কি দেব? আমার একটা এম দেব আর একটা কে এম, দুইটা ভেরিয়েবল লাগতেছে। হ্যাঁ, তারপরে আমরা লিখবো প্লিজ এন্টার রিডিং অফ মাইল। স্ক্যানআপ দিয়ে এখানে কি টাইপের ভেরিয়েবল নিয়েছি? ডাবল টাইপের, তাহলে এখানে এলএফ দেব, ডাবলের জন্য কি এলএফ, কমা দিয়ে অ্যাম্পারসেন্ট এম। এরপরে আমরা এখানে লিখবো কে ইকুয়াল টু কি লিখবো? 1.61 গুণ এম। কেমন? তারপর আমি এই প্রিন্টএফের ভিতরে কে এর মানটা প্রিন্ট করে দেবো। কে কি টাইপের ডেটা? ডাবল টাইপের ডাটা, তার মানে পার্সেন্টেজ এলএফ দেবা। আর যদি না বলে দেয়, তুমি ফ্লোট টাইপের ভেরিয়েবল নিয়ে করে দিতে পারো। আশা করি তুমি পারবে। এখানে দেখো একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের এখানে ইনপুট নিতে হবে কি? ভূমির মান এবং উচ্চতার মান। আর এরিয়াটা দেখো, তাহলে এরিয়া ইকুয়াল টু কি? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ধরলাম বি বেস, আর উচ্চতা কত? এইচ। এই দুইটা ক্যালকুলেশন করে কার ভিতর রাখবে? এরিয়ার ভিতর। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এখন তাহলে দেখো আমাদের কয়টা ভেরিয়েবল লাগতেছে? 3টা, বি, এইচ এবং এরিয়া। তাহলে এরিয়াটা অবশ্যই ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এরিয়াটাকে অবশ্যই ফ্লোট নেব, মানে ফ্লোট টাইপের ডেটা নেব। আর বি এবং এইচটা এটা আমরা কি নেব? ইন্টিজার টাইপের নিতে পারি। তাহলে দেখো এই প্রোগ্রামটা যদি আমরা লিখি, তো দেখো আমরা কি শুরু করলাম? ইনপুট হিসেবে বি এবং এইচ এর মান নিলাম। ধাপ 3-তে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা নির্ণয় করি, এরিয়ার মান প্রদর্শন করি, শেষ। এখানে দেখো শুরু করলাম ইনপুট বি কমা এইচ, এখানে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি বি কমা এইচ, ইনপুট বি কমা এইচ, দেন এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তুমি দেখো এটা তো প্রোগ্রামে লিখতেছো না, ফ্লো চার্টে তুমি যেভাবে লেখো সমস্যা নাই। এরপরে এই এরিয়ার মানটা প্রিন্ট করব, আউটপুটে দেখাবো, শেষ। এখন দেখো প্রোগ্রামের ভিতরে দেখি আমরা এই ইনক্লুড stdio.h দিলাম, যেটা আমাদের স্ট্রাকচারে আছে, ইন্টিজার মেইন দিলাম। এখন দেখো ইন্টিজার বি কমা এইচ মানে কি? এখানে বির মান এবং এইচ এর মান কি? আমরা কি টাইপের নিলাম? ইন্টিজার টাইপের। ফ্লোট এরিয়া, এরিয়াটা কি টাইপের ভেরিয়েবল নিলাম? ফ্লোট টাইপের। এখানে প্রিন্টএফ দিয়ে দিলাম কি? প্লিজ এন্টার ভ্যালু অফ বি অ্যান্ড এইচ। তুমি যদি চাও বেস অ্যান্ড হাইট। সুন্দর, দেখো এখানে স্ক্যানআপ দিচ্ছি, এই স্ক্যানআপে মানে ইনপুট নেব, কি ইনপুট নেব সেটা বলে নিতে হবে। তাহলে আমি এটা প্রিন্টএফে সেটা বলে নেব যে প্লিজ এন্টার ভ্যালু অফ বেস অ্যান্ড হাইট। আমি এখানে বি এবং এইচ দিয়েছি। তো স্ক্যানআপ দিয়ে পার্সেন্টেজ ইন্টিজার টাইপের ডেটা ইনপুট দিচ্ছি। তাহলে পার্সেন্টেজ ডি কম পার্সেন্টেজ ডি, দুইটা পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু কোনো স্পেস নাই, কোনো কমা নাই, ডাবল কোটেশনের ভিতরে এগুলো কিচ্ছু ব্যবহার করা যাবে না। কমা দেব, ডাবল কোটেশন শেষ, কমা দিয়ে এম্পারসেন্ট বি, প্রথম ভ্যালুটা কার ভিতরে রাখবো? বির ভিতরে। দ্বিতীয় ভ্যালুটা কার ভিতরে রাখবে? এইচ এর ভিতরে। তারপর এরিয়া ইকুয়াল টু হাফের জায়গায় আমরা কি দিয়েছি? 0.5 দিয়েছি। 0.5 গুণ বি গুণ, এটা গুণের জন্য কি স্টার, বি গুণ এইচ, এই সেমিকোলন। দেন আমরা এই এরিয়ার মানটা প্রদর্শন করব। তাহলে প্রিন্টএফ এরিয়া ইজ, আমার আউটপুটে কি লেখা দেখাবে? এই এরকম দেখাবে এরিয়া ইজ, এই যে এইটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা হবে সেটা এখানে প্রদর্শন করবে। আমি 0.2f দিয়েছি। 0.2f মানে কি? দশমিকের পরে দুইটা ঘর দেখাবে। আশা করি তোমরা এটা পারবে। এখন দেখো, এখন একটি ত্রিভুজের ক্ষেত্রফল
একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এর কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের যদি তিনটি বাহু দেওয়া থাকে, তিনটি বাহু দেওয়া থাকলে তার মানে অসম বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন তার মানে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা ইনপুট নেব, নেওয়ার পরে আমরা দেখো অর্ধ পরিসীমা নির্ণয় করি। কি করে বলতো? s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 2, তাই না? তারপরে এরিয়া ইকুয়াল টু রুট ওভার s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এরকম না? তারপরে এরিয়ার মানটা প্রদর্শন করি, শেষ। এইভাবে তো আমরা করি নাকি? তো এই দেখো আমাদের প্রোগ্রামে যে অ্যালগোরিদমটা আমরা লিখছি, প্রথমে করলাম কি, শুরু করলাম ধাপ 2 তে ইনপুট a, b, c নির্ণয় করি। দেন s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হাফ, কেমন নির্ণয় করি। এরিয়া ইকুয়াল টু রুট ওভার s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি নির্ণয় করি। তারপর কি করব? এরিয়ার মান প্রদর্শন করব, দেন শেষ। কেমন? তো আমরা দেখো এই ফ্লো চার্টটাও কিভাবে লিখলাম। শুরু করলাম ইনপুট a, b, c, দেন s ইকুয়াল টু, এটা কি প্রসেস জন্য আয়তক্ষেত্র, s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হাফ মানে 2। তারপর এরিয়া ইকুয়াল টু রুট ওভার s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি নির্ণয় করি, দেন এই এরিয়ার মানটা প্রদর্শন করি, শেষ। কেমন? এখন দেখো এরপরে এই প্রোগ্রামটা, এখন দেখো প্রোগ্রামে আমরা ইনক্লুড studio.h দিলাম। তুমি এইটা আমি দিছি কেন এটা একটু পরে বলতেছি। তো ইন্টিজার মেইন দিলাম। এখন দেখো তুমি চাইলা যে, তুমি যদি বলো যে স্যার এখানে আমরা ভেরিয়েবল নেব কয়টা, একটা আছে এ বি সি মানে তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি, আর এস আছে একটা, এরপরে আমাদের এরিয়া আছে। তো এরিয়া তো মাস্ট আমাদের ভগ্নাংশ হবে। এসটা ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি ভাগ আছে 2, এটাও সম্ভাবনা আছে ভগ্নাংশ আসা। তাহলে আর এ বি সি এটা তুমি ইন্টিজার হতে পারে। এখন তুমি যদি বলো যে স্যার এখানে আমি সবগুলোই ফ্লোট টাইপের ডেটা নেব, তাহলে তুমি নিতে পারো যে যেমন আমরা এখানে নিচ্ছি ফ্লোট এ বি সি এস এরিয়া। তাহলে এখানে কয়টা ভেরিয়েবল নিচ্ছি আমরা? 5টা ভেরিয়েবল। এখন দেখো প্রিন্টএফ দিলাম, বিকজ ইনপুট নেব, স্ক্যানএফ দিয়ে ইনপুট নেব। কি নেব ইনপুট? তিনটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বললাম প্লিজ এন্টার ভ্যালু অফ এ, বি, অ্যান্ড সি। তাহলে এটা একটা মিনিংফুল একটা অর্থ বহন করছে। তুমি যদি চাও এর থেকে ভালোভাবে সেন্টেন্স লিখে নিও। স্ক্যানএফ ডাবল কোটেশনের ভিতরে তিনটা ভেরিয়েবলের ভ্যালু নিব। তাহলে পার্সেন্ট কি টাইপের ভেরিয়েবলের ভ্যালু? ফ্লোট টাইপের। তাহলে পার্সেন্টেজ দিলাম, ডাবল কোটেশন শেষ, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি এই দিলাম। তারপর এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ 2। দেখো সেমিকোলন দিতেই হবে, কিন্তু এগুলো এখানে ফার্স্ট ব্র্যাকেট লাগবে, এগুলো কিন্তু ভুল করা যাবে না, কেমন? এরপরে এরিয়া ইকুয়াল টু রুট ওভার, দেখো আমরা তো এই যে এই রুট তো সি তে নাই, তাহলে এই রুটের কাজটা করে কি? একটা ফাংশন এসকিউআরটি। এই এসকিউআরটি ফাংশনের কাজ কি? বর্গমূল নির্ণয় করে দেওয়া। তাহলে এর ভিতরে মনে করো 25 যদি দিই, তাহলে এর মান কত দেখাবে? 5। বুঝতে পারছো যে এসকিউআরটি ফাংশনের কাজ কি? বর্গমূল নির্ণয় করা। তার মানে এর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা দিয়ে দেবো সেটাকে কি করে দেবে? সে বর্গমূল নির্ণয় করবে। এখন দেখো বর্গমূল কিভাবে নির্ণয় করবে, এর ডেফিনেশনটা কোথায়? তাহলে এখানে তো নাই, আছে? আমি বলি নাই, আমি জাস্ট ফাংশনটা ব্যবহার করছি। তাহলে এর ডেফিনেশনটা আমাদের এই math.h এর ভিতরে লেখা আছে। সেই জন্য প্রোগ্রামের শুরুতেও আমাদের এই প্রোগ্রামটার জন্য যেহেতু আমি এখানে এসকিউআরটি ফাংশন ইউজ করেছি, এর জন্য আমার এইটা ইনক্লুড করে নিতে হবে। কোনটাকে? math.h কে। আবার আমরা একটা ফাংশন দেখব পাউ, POW, পাউ a, b যদি এরকম হয়, তার মানে a টু দি পাওয়ার b এরকম নির্ণয় করে, পাওয়ার নির্ণয় করে। তাহলে পাউ ফাংশনটাও যদি আমরা কখনো ইউজ করি, তাহলে math.h এই হেডার ফাইলটাকে প্রোগ্রামের শুরুতে ইনক্লুড করে নিতে হবে। তাহলে দেখো এইখানে আমার এই এসকিউআরটির ভিতরে ভালো করে একটু খেয়াল করো, এই এস নির্ণয় করেছি। এস নির্ণয় করার পরে এরিয়া ইকুয়াল টু এই এসকিউআরটি, কেমন? এই এসকিউআরটি ফাংশনের এইটা আছে প্রথম ব্র্যাকেট, ফাংশনের ব্র্যাকেট, কেমন? এস ইনটু
ইন্টু এস মাইনাস এ। কেমন? এই যে তুমি যদি স্টার না দাও প্রোগ্রাম কিন্তু ভুল করবে। এরপরে গুণ এস মাইনাস পি ইন্টু এস মাইনাস সি, এই ফার্স্ট ব্র্যাকেট। এইটা হচ্ছে কি এই এসকিউআরটি ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট, আর এইগুলো হচ্ছে তার ভিতরে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। তুমি যদি এরকম দাও এস এস মাইনাস এ এস মাইনাস বি এস এস মাইনাস সি, এইরকম দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কাজেই তোমার এই স্টারগুলো দিতে হবে। ঠিক আছে? তো এরপরে আমরা কি এই এরিয়ার মানটা প্রদর্শন করে দেব, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের, মনে করো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার অ্যালগরিদম আমরা দেখেছি, ফ্লো চার্ট দেখলাম, আর লাস্টে কি দেখলাম, প্রোগ্রাম। কেমন? আশা করি তোমরা এটা পারবে। ওকে, দেখো এরপরে আমাদের কি আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লো চার্ট। তো আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তুমি এটা জানো যে আমরা কি করি, পাই আর স্কোয়ার। এখন দেখো পাইয়ের মান কত, 3.1416, এটা আমরা জানি। এই আর কে আমরা আর ইন্টু আর লিখলাম, তার মান কি আর স্কোয়ার। এখানে আমাদের ইনপুট নিতে হবে কার মান, আর এর মান। তাহলে শুধুমাত্র এখানে একটা ভেরিয়েবল ইউজ করব, আরেকটা আছে এরিয়া নির্ণয় করতে। তাহলে কয়টা ভেরিয়েবল, 2টা ভেরিয়েবল আছে। ওকে, তাহলে দেখো আমরা শুরু করলাম, আর এর মান ইনপুট নিলাম, তারপর এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার নির্ণয় করি, পাইয়ের মান আমরা ডাইরেক্টলি বসিয়ে দেব, আর এরপরে এরিয়ার মান প্রদর্শন করব, শেষ। তাহলে দেখো এখানে শুরু, ইনপুট, তারপর প্রসেস, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এরিয়ার মান প্রদর্শন, শেষ। এখন দেখো আমাদের প্রোগ্রাম তাহলে কি করব, প্রোগ্রাম আমরা অবশ্যই পারবো। এখানে আমাদের এখানে দিলাম হ্যাশ দিয়ে ইনক্লুড করে নিলাম, ইনক্লুড stdio ডট এইচ, দেন ইন্টিজার মেইন, এটা আমরা লিখলাম এই সেকেন্ড ব্র্যাকেটের। আমরা দেখো ইনপুট নেব কার মান, আর এর মান, আর মানে কি ব্যাসার্ধ, তাহলে এটা ইন্টিজার হতে পারে, ইন্টিজার আর। হ্যাঁ, আর আমাদের দেখো এরিয়াটা তো কখনোই সাধারণত পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে সেটা কি ফ্লোট নিতে পারি, এফ হলো এটি এরিয়া। কেমন? তো এই 2টা ভেরিয়েবল আমরা নিলাম। এখন দেখো তুমি চাইলে 2টাই ভেরিয়েবল ফ্লোট আকারে নিতে পারো। তারপরে আমরা কি, আমরা বললাম প্রিন্টএফ, এই প্রিন্টএফ দিয়ে বললাম প্লিজ এন্টার ভ্যালু অফ, প্লিজ এন্টার ভ্যালু অফ আর। হ্যাঁ, ভ্যালু অফ আর এটা। তাহলে স্ক্যান অ্যাপ দিয়ে তুমি কি নিলা, স্ক্যান অ্যাপ দিয়ে নিলা, ডাবল কোটেশন, কি টাইপের, আর এর মান ইন্টিজার, তাহলে পার্সেন্টেজ ডি দিলাম, কমা এম্পারসেন্ট আর। কেমন? তারপর এরিয়া ইকুয়াল টু 3.1416 গুণ জন্য কি স্টার, এটা আর ইন্টু আর। দেখো এখানে আমরা আর স্কোয়ার লিখে দিতে পারবো না। কেমন? এরপরে আমরা প্রিন্ট এফ দিয়ে এই এরিয়া ইকুয়াল টু পার্সেন্টেজ এফ কমা এরিয়া। এই শেষ, আমাদের এই প্রোগ্রাম শেষ। দেখছো, এভাবে আমরা এটা করব। এখন দেখো এর পরবর্তীতে আমরা বেশ কয়েকটি মোটামুটি প্রোগ্রাম দেখে ফেলছি, অ্যালগরিদম দেখে ফেললাম। এখন দেখো এইখানে আমাদের অপারেটর নিয়ে কাজ আছে। অপারেটর কি, দেখো তোমাকে আমি বারবার বলছি যে গুণ করার জন্য আমরা স্টার দিব, ভাগ করার জন্য এইরকম চিহ্ন নেই, আছে কি নেই, সিতে আছে কেমন এইরকম। তাহলে এইগুলোকে আমরা কি বলি, অপারেটর। তার মানে কি, সি প্রোগ্রামে গাণিতিক এবং যৌতিক কাজ করার জন্য, গাণিতিক আর লজিক্যাল কাজ করার জন্য কিছু সিম্বল ব্যবহার করা হয় বা চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলি অপারেটর। আর অপারেটর যার উপরে কাজ করে তাকে বলি অপারেন্ট। মনে করো এ প্লাস বি, এই প্লাসটা কি অপারেটর, আর এই অপারেটর কার উপরে কাজ করতেছে, এ আর বির উপরে, এই জন্য এগুলোকে আমরা বলি অপারেন্ট। কেমন? তাহলে অপারেটর যার উপরে কাজ করে তাকে আমরা বলি অপারেন্ট। আর অপারেটর মানে কি, এই যে আমরা কিছু গাণিতিক কাজ এবং লজিক্যাল কাজ করার জন্য যে যতগুলো সিম্বল ব্যবহার করি তাকেই আমরা বলি অপারেটর। এখানে দেখো সি প্রোগ্রামিং ভাষায় গাণিতিক এবং যৌতিক কাজ সম্পন্ন করার জন্য কতগুলো বিশেষ চিহ্ন বা সিম্বল ব্যবহার করা হয়, এই সিম্বল বা চিহ্নগুলোকে আমরা বলি অপারেটর। কেমন? দেখো বিভিন্ন ধরনের অপারেটর আছে, যেমন গাণিতিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। আমরা এখান থেকে খুব একটা বেশি পড়বো না, যেগুলো একটু দেখবো।
যেমন ধরো গাণিতিক অপারেটর, গাণিতিক অপারেটর মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যে অপারেটর গুলো ব্যবহার করি। এখন দেখো তাহলে গুণ যোগ করার জন্য প্লাস, বিয়োগ করার জন্য মাইনাস অ্যাজ ইট ইজ আছে, ভাগ করার জন্য একটু সমস্যা ছিল, এটা আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশটা ব্যবহার করি। এরপরে এটা গুণ করার জন্য স্টার। এখানে দেখো মডুলাস, এই শব্দটা তোমার কাছে নতুন আসতে পারে, মডুলাস। এই মডুলাস এই পার্সেন্টেজ, পার্সেন্টেজ মিন্স কি মডুলাস, এটার কাজ কি কোনো একটা সংখ্যার, মনে করো এখানে 5 মডুলাস 2, কারণ এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে সেই ভাগশেষটা বের করে দেওয়ার কাজ কার, এই মডুলাসের। তাহলে দেখো 5 কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগশেষ কত থাকে 1, তাহলে এর রেজাল্ট কত আসবে 1। কেমন, তাহলে মডুলাসের কাজ কি ভাগশেষ বের করা, তাহলে মডুলাস কি করে দেবে ভাগশেষ বের করবে, এটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে কোনো একটা সংখ্যাকে মনে করো 2 দিয়ে আমরা ভাগ দিচ্ছি, ভাগ দিলে এর ভাগশেষ কি হতে পারে 0 অথবা 1। কেমন, আবার কোন একটা সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে তার ভাগশেষ কত হতে পারে 0 1 2 3 4 5 6 7। কেমন, আর 16 দিয়ে ভাগ দিলে কত থাকে 0 থেকে 15 ভিতরে যে কোনো একটা সংখ্যা আমরা ভাগশেষ হিসেবে পাই। ওকে, এখন দেখো রিলেশনাল অপারেটর। রিলেশনাল মানে কি সম্পর্কযুক্ত, মানে আমরা যখন এ কি বি থেকে বড়, বা এই যে এখানে দেখো লেস দ্যান চিহ্নটা, এ লেস দ্যান বি, তার মানে এ কি বি থেকে ছোট। আবার যদি বলি এ গ্রেটার দ্যান বি, এ কি বি থেকে বড়, তার বড়র জন্য কোন সিম্বলটা এটা, এই লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল জন্য কি এই চিহ্নটা, এ লেস দ্যান ইকুয়াল বি, তার মানে এ বি থেকে ছোট অথবা বির সমান যদি কখনো বোঝায় তাহলে আমরা এই সিম্বলটা ব্যবহার করব। গ্রেটার দ্যান বোঝাইতে এইটা, গ্রেটার দ্যান ইকুয়াল বোঝাইতে এটা। এরপরে ইকুয়াল বোঝাইতে, যেমন এ ইকুয়াল ইকুয়াল বি, মানে এ কি বি সমান, তখন আমরা কি সিম্বল ব্যবহার করব, এ ডাবল ইকুয়াল দেব, এ নট এরকম তুমি যদি দাও এ ইকুয়াল বি, এই কথাটার অর্থ হচ্ছে এই এর ভিতরে বির মানটা অ্যাসাইন করা, নট কম্পেয়ার করা। কম্পেয়ার করার জন্য আমরা কি দেব ডাবল ইকুয়াল, এ কি বি সমান, এই যে একটা কোশ্চেন করতেছি মানে কম্পেয়ার করতেছি। আবার যদি এ নট ইকুয়াল বি হয়, এ নট ইকুয়াল বি কে প্রকাশ করব কি এক্সক্লেমেটর সাইন দেব, তারপর ইকুয়াল দেব। তাহলে এ নট ইকুয়াল বি বোঝানোর জন্য কি এই চিহ্নটা ব্যবহার করব, এটা আছে অপারেটর। কেমন, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল, এই দেখো আমরা বলছিলাম না যে লজিক গেট পড়িছো, লজিক গেট অ্যান্ড, অর গেট, নট গেট, এগুলো শিখছো না। তো এইখানে আমরা দুইটা নিয়ে কাজ করব, আমাদের খুব একটা বেশি দরকার হবে না। অ্যান্ড বোঝানোর জন্য আমরা ডাবল অ্যাম্পারসেন্ট এটা ব্যবহার করব অ্যান্ড, আর নট অর বোঝানোর জন্য এটা এ অর বি, এ অথবা বি। অরের ক্ষেত্রে দেখো আমরা বলেছিলাম যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে রেজাল্ট কিন্তু ট্রু, কিন্তু অ্যান্ড এর ক্ষেত্রে দুইটাই যদি কন্ডিশন ট্রু হয়, দুইটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন যদি ট্রু হয়, মানে যেমন ধরো অ্যান্ড গেটে, এই অ্যান্ড গেট মনে আছে তোমাদের, এইরকম একটা এটা ছিল অ্যান্ড গেট, এই 1 1 1 হলেই এখানে 1 পাবো, এর কোনো একটা 0 হলে কিন্তু 0 পাবো, তাই তো। তার মানে দুইটাই যদি ট্রু হয় তাহলে এখানে ট্রু হবে। অ্যান্ড অপারেশন দুইটা বলে কথা নাই, যে কতগুলো কন্ডিশন দেব সব কন্ডিশন ট্রু হলে রেজাল্ট কিন্তু ট্রু। তখন এই অ্যান্ড এর ক্ষেত্রে আমরা প্রোগ্রামের ভিতরে যখন অ্যান্ড অপারেটর ব্যবহার করব তখন আমরা দেখব যে এই যতগুলো কন্ডিশন দেব, ধরো এইটা এবং এইটা হলে এইটা করো, তখন আমাদের সব কন্ডিশন ট্রু হলেই রেজাল্ট ট্রু হবে। আর মানে কি অথবা যে কোনো একটা হলেই হবে। তো এগুলো আমাদের একটু জানবো। এরপরে দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে দেখো এ ইকুয়াল এ প্লাস 1, এইটাকে আমরা এখানে 1 হবে, এ ইকুয়াল টু এ প্লাস 1। এই ক্ষেত্রে আমার কি করছি, এর যে মানটা আছে তার সঙ্গে 1 যোগ করে আবার এর ভিতর রাখতে, এইটাকে আমরা শর্টকাট লিখতে পারি এ প্লাস ইকুয়াল 1। এই কথাটা আর এই কথাটা কিন্তু একই জিনিস। আবার এ ইকুয়াল টু এ মাইনাস 1, এইটা এভাবে না লিখে আমরা এ মাইনাস ইকুয়াল 1 দিলেই সে বুঝবে এইটা। কেমন, আবার এ ইকুয়াল এ ইন্টু বি, এইটা আমরা এ ইন্টু ইকুয়াল বি লিখলেই এইটার এইটাই একই অর্থ প্রকাশ পায়। আশা করি তোমরা বুঝছো। তো এখানে এগুলো খুব একটা চিন্তার বিষয় না, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং এ সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। দেখো ইনক্রিমেন্ট বলতে কি বোঝায়,
বৃদ্ধি, আর ডিক্রিমেন্ট বলতে কি বোঝাচ্ছে? কমানো। তো এইখানে আমাদের এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো এখানে অপারেটর আমরা দেখব। এখানে মনে করো এই ইনক্রিমেন্ট অপারেটরকে ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট অপারেটরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটাকে আমরা বলছি প্রি ইনক্রিমেন্ট, আরেকটাকে বলছি আমরা পোস্ট ইনক্রিমেন্ট। কেমন? তাহলে ইনক্রিমেন্ট দুই প্রকার, আবার ডিক্রিমেন্টও দুই প্রকার, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে? তো এই প্রি ডিক্রিমেন্ট কোনটা? দেখো মনে করো এটা প্রি বলতে কি বোঝাচ্ছে? পূর্বে, তাই না? এই একটা ভেরিয়েবল আছে আই, সাপোজ কোনো একটা ভেরিয়েবল আই আছে, এর আগে যদি এই প্লাস প্লাস থাকে তখন সেটাকে বলবো প্রি ইনক্রিমেন্ট। আর যদি ভেরিয়েবলের পরে প্লাস প্লাস থাকে, এই প্লাস প্লাস মিনস হচ্ছে এক এক করে বৃদ্ধি। কেমন? এক বৃদ্ধি, আয়ের মান যা ছিল তার থেকে এক বৃদ্ধি পাবে। এখন যদি ভেরিয়েবলের পরে প্লাস প্লাস থাকে তাহলে আমরা বুঝবো সেটা কি পোস্ট ইনক্রিমেন্ট। আর যদি ভেরিয়েবলের আগে আমাদের প্লাস প্লাস থাকে তাহলে সেটা বুঝবো প্রি ইনক্রিমেন্ট। এখন দেখো প্রোগ্রামের ভিতরে মনে করো আমাদের একটা প্রোগ্রাম আছে, এই ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন। কেমন? এই মেইন একটা ফাংশন লিখলাম, এই সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার আই আর জে নামে দুইটা ভেরিয়েবল নিলাম। আইতে আমি 5 রেখে দিলাম, এই জেতে আই প্লাস প্লাস। আর এবার প্রিন্ট করতেছি, প্রিন্ট এফ দিয়ে আই ইকুয়াল টু পার্সেন্টেজ ডি অ্যান্ড জে ইকুয়াল টু পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন শেষ কমা আই কমা জে। কেমন? এই সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন, এরপর শেষ। দেখো এইখানে কি করছে বলতো? এখানে দুইটি ভেরিয়েবল নিয়ে আসছে, একটা আই আর জে। এখন আইর মান আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি কত? 5। এখন জেতে আইর পোস্ট ইনক্রিমেন্ট ভ্যালু বসানো হচ্ছে। তো পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু অন্য একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা হয় পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে, তখন এই যে পোস্ট ইনক্রিমেন্টকৃত যে ভেরিয়েবলটা আছে এর আগের যে ভ্যালু ছিল, মানে ও পূর্বের যে ভ্যালু, সেই ভ্যালুটা সে আগে বসিয়ে দেবে। কাকে? এই অন্য একটা ভেরিয়েবলে। ভালো করে শুনো, যে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে পুরাতন ভ্যালুটা অন্য ভেরিয়েবলে অ্যাসাইন করবে। তাহলে এইখানে জের মান কত হবে? 5। এরপরে সে নিজে এক ইনক্রিমেন্ট হবে, ভ্যালু বসানোর পরে সে নিজে এক বৃদ্ধি পাবে। নিজে মানে কি? এই ভেরিয়েবলটা আই তখন কি হয়ে যাবে? আই ইকুয়াল টু 6 হয়ে যাবে। তখন আমি এই আইর মান এখানে প্রিন্ট করব আর জের মান এখানে প্রিন্ট করব, তাই না? তাহলে আইতে হবে কত? আই ইকুয়াল টু হবে 6 আর জে ইকুয়াল টু কত হবে? 5। আমরা আউটপুট কিন্তু এইরকম পাবো। বিষয়টা কি বুঝছো? তো এটাই আমাদের প্রি ইনক্রিমেন্ট। আমরা দেখো এটা আমরা একটু ভালো করে দেখি। মনে করো আমাদের একটা প্রোগ্রাম আছে, এখানে ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন লিখলাম, এই সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার আই জে, দুইটা ভেরিয়েবল। আই ইকুয়াল টু 5 দিলাম, জেতে আমি আইয়ের পোস্ট ইনক্রিমেন্ট কৃত ভ্যালু বসাচ্ছি। এরপর প্রিন্ট এফ আই ইকুয়াল টু পার্সেন্টেজ ডি অ্যান্ড জে ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, এই ডাবল কোটেশন শেষ কমা আই কমা জে। মানে আইয়ের ভ্যালুটা কোথায় প্রিন্ট হবে বলতো? এই ভ্যালুটা আমার এইখানে প্রিন্ট হবে আর এই ভ্যালুটা এইখানে প্রিন্ট হবে। এর সিকোয়েন্স কিন্তু মেনটেন করতে হবে। তুমি যদি এখানে জে দিয়ে দাও, এখানে আই দিয়ে দাও আর এখানে পার্সেন্টেজ ডি দাও, তাহলে এই জে এর ভ্যালুটা কিন্তু এখানে চলে আসবে। কেমন? মাথায় রাখতে হবে। এখন আমরা এখানে এই প্রোগ্রামটা শেষ করে দিলাম। এখন দেখো যখন আউটপুট দেখাবে, এই প্রোগ্রামের আউটপুট, তখন আই ইকুয়াল টু একটা সংখ্যা দেখাবে অ্যান্ড জে ইকুয়াল টু একটা সংখ্যা দেখাবে। এখন দেখো এই জেতে আইর পোস্ট ইনক্রিমেন্টকৃত ভ্যালু এখানে বসানো হচ্ছে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আইর যে পুরাতন ভ্যালু আছে সেই ভ্যালুটা এই ভেরিয়েবলে আগে অ্যাসাইন করে নেবে। তাহলে এই জেতে আইর ভ্যালু, জের ভ্যালু কত হবে? আইর ভ্যালু কত আছে? পুরাতন ভ্যালু 5।
এরপরে সে যখন এই নিচের লাইনে আসবে আসলে তখন সে নিজে এক ইনক্রিমেন্ট হবে। নিজে কি আই, এই আইয়ের মান তখন কত হয়ে যাবে 6। কেমন? তাহলে এই লাইনে এসে জের মান কত পাবে 5 আর আইয়ের মান কত হবে 6। তাহলে এখানে জের আইয়ের মান কত 6 আর জের মান কত 5। বিষয়টা বুঝছো? এখন যদি এইরকম হতো, মনে করো আমাদের আরেকটা লাইন লিখতে চাচ্ছি, মনে করো আমাদের আরেকটা ভেরিয়েবল আছে কে, কে সরি কে ইকুয়াল টু জে প্লাস প্লাস। কেমন? এই প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ ডাবল কোটেশন আই ইকুয়াল টু পার্সেন্টেজ টি কমা জে ইকুয়াল টু পার্সেন্টেজ টি অ্যান্ড কে ইকুয়াল টু পার্সেন্টেজ টি ডাবল কোটেশন শেষ কমা আই কমা জে কমা কে দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো এই প্রোগ্রামের আউটপুট কি আসবে। দেখো আই এর ইনিশিয়াল ভ্যালু কত 5, তাহলে এই জেতে আই এর ইনিশিয়াল ভ্যালু বসাই দেবে কত 5 হলো, আর আই কত হলো এক ইনক্রিমেন্ট করে ফেললো কত হলো 6। এখন এইখানে এসে দেখতেছে কেতে জের ভ্যালু বসাচ্ছে, জের এখন এই ভ্যালুটা কত 5, তাহলে কেতে তার পুরাতন ভ্যালুটা বসাই নেবে এই কে 5। এরপরে জে সে নিজে এক ইনক্রিমেন্ট হবে, তাহলে জে এর মান কত ছিল 5, এটা কত হবে 6, আর আই এর মান কত হবে 6। এখানে তো আই নিয়ে কোনো কথা নেই, আছে নেই তো তাহলে এখানে আই ইকুয়াল টু কি পাবো, আই ইকুয়াল টু কত দাঁড়িয়েছে 6, জে ইকুয়াল টু কত 6, কে ইকুয়াল টু কত 5। এটা আমাদের আউটপুটে আসবে। খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখন দেখো যদি আমাদের প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে হয়, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে মনে করো আমাদের দুইটা ভেরিয়েবল আছে, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে এখানে প্লাস প্লাস আই, এখানে আমরা শুধু আই আর জে দুইটা ভেরিয়েবল কমা আই কমা জে। হ্যাঁ দেখো এখানে আই ইনিশিয়াল ভ্যালু কত আছে 5, আর এইখানে কি করছে প্রি ইনক্রিমেন্ট কৃত ভ্যালু বসিয়েছে। তো প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আইর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা মানে সে আগে নিজে ইনক্রিমেন্ট হবে, নিজে কি হবে ইনক্রিমেন্ট হবে, সেই ইনক্রিমেন্টকৃত ভ্যালু অন্য ভেরিয়েবলে বসায় দেবে। তাহলে দেখো আইর মান ফার্স্ট এসে কি করবে 5 ছিল, 5কে আর কি বৃদ্ধি করবে কত হবে 6, সেই 6টাই জেতে বসিয়ে দেবে, তাহলে এই 6 হলো। কেমন? তাহলে আইর মান কত হবে 6, জের মান কত 6, তাহলে এইরকম আমাদের একটা আউটপুট পাবো। বিষয়টা ক্লিয়ার? এটাই ছিল কিন্তু খুবই এই আমাদের অপারেটরের লাস্ট যে জিনিসটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম, যে পোস্ট ডিক্রিমেন্ট যদি হয় তাহলে ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি করবে এক কমায় নেবে, ডিক্রিমেন্টের ক্ষেত্রে পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে তাহলে দেখো সে কি করবে পুরাতন ভ্যালুটা বসায় ফেলবে, বসানোর পরে সে নিজে এক কমায় ফেলবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি আমার টার্গেট ছিল এই যে আমাদের দ্বিতীয় ভিডিওটায় আমাদের এই অপারেটর পর্যন্ত তোমাদের দেখাবো। এখানে আমরা দেখো কিছু প্রোগ্রাম দেখলাম, খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। দেখো আমাদের প্রথমেই আমরা শিখছি কি বেসিক প্রোগ্রাম সির। তো এইখান থেকে আমরা বেসিক একটা প্রোগ্রাম থেকে বেশ কয়েকটি প্রোগ্রাম কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। তো দেখো একটু টাইম নিয়ে তুমি এই শুরুটা সুন্দরভাবে করো, শুরুটা ভালো করে করো, দেখবা এর পরবর্তীতে আমাদের যত প্রোগ্রামগুলো আসবে তোমার কাছে ইজি হয়ে যাবে। তো ভিডিওটা একটু বড় হলেও দেখা গেল আমাদের একটু বড় হয়ে যাচ্ছে, তো তুমি তারপরেও এই ভিডিওটা একটু মনোযোগের সহিত দেখো। তোমার প্রতি আমার রিকোয়েস্ট রইল, দেখবা তুমি প্রোগ্রামগুলো অনায়াসে পেরে যাচ্ছ, অলমোস্ট অনেক প্রোগ্রাম তুমি পেরে গেছো। এখন তুমি এখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার ইনপুট ফাংশন কিভাবে কাজ করে, আউটপুট ফাংশন কিভাবে কাজ করে এটা জানাটা। এর উপরে বেস করে কিন্তু আমরা প্রোগ্রামগুলো দেখাইছি। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেখালাম, তারপরে ধরো কনভার্সনগুলো দেখালাম যে সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা যায় কি করে, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু দেখে ফেলছি। তো এই জিনিসগুলো একটু মাথায় নাড়াচাড়া করবে। দেখো কোনো একটা জিনিস প্রথম শিখতে গেলে অবশ্যই তোমার একটু তাকে নিয়ে চিন্তা করতে হয়। তুমি একদম ফার্স্ট এই লাইফে এইরকম একটা জিনিস তুমি পড়তেছো, তাহলে অবশ্যই তাকে আমার সময় দিতে হবে, আদারওয়াইজ সেই জিনিসটা কিন্তু কখনো শেখা যাবে না। যাই হোক, আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না, আর আশা করি তোমরা ভিডিওটা দেখবা।
আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো তুমি দেখতে পারো। তো ভালো থেকো, আশা করি দেখা হবে পরের সেশনে। আমাদের পরের সেশনটাও খুবই গুরুত্বপূর্ণ সেশন, মানে খুবই ইম্পর্টেন্ট টপিকস, কন্ট্রোল স্টেটমেন্ট। তো ভালো থেকো, দেখা হবে পরের সেশনে।